সকলে হতাশার শ্বাস ফেলে ঘর থেকে বেরিয়ে গেল। সকালের অনাকাঙ্ক্ষিত ঘটনার পর আহনাবকে আর দেখা যায়নি বাড়িতে। তবে বিকেলের দিকে সে বাড়িতে এসে গ্রামের মানুষ আর বাড়ির সকলকে ডেকেছে। তার নাকি কি বলার আছে। আচ্ছা, আহনাব এবার কি বলবে? সে কি আরণিকার বিপক্ষে কিছু বলবে নাকি পক্ষে? বাড়ির উঠানে আবারও মানুষের উপচে পড়া ভিড়। লোকমুখে ছুটছে কথার বুলি। আহনাব আবারও কেন তাদের ডেকেছে চলছে তার বিস্তর আলোচনা। উপস্থিত আছে রুকায়া বেগম আর রিমিও। রুকায়া বেগম বিরক্ত চোখে তাকিয়ে বলল, আমাদের ডেকেছিস কেন আহানাব? আহনাব তাকালো ফুপির দিকে। চোখে মুখে খেলা করছে রহস্যের ছড়াছড়ি। রুকায়া বেগম আহনাবের তাকানো দেখে ভরকে গেল। আহনাব ঠোঁটে লম্বা হাসি টেনে বলল, এত ব্যস্ত হচ্ছে কেন ফুপি? একটু মাথা ঠান্ডা করে বসো, ভালো কিছুই বলবো আমি। পরপর রাইসার দিকে তাকিয়ে বলল, যা তো, তোর আরও অপুকে ডেকে নিয়ে আয়। আরপি তো দরজাই খুলছে না ভাইয়া। আমার কথা বল, খুলে দেবে, বলবি ভাইয়া ডাকছে। রাইসা আচ্ছা বলে চলে গেল। রিমি আতঙ্কিত হলো। চোখে মুখে ধরা খেল ভয়। আবার কোনো ঝড় আসতে চলেছে। আরপি, ও আরপি, দরজা খুলছো না? ভেতর থেকে কোনো শব্দ এলো না। রাইসা আবারও বলল, আরপি, ভাইয়া তোমাকে ডাকছে, তুমি না গেলে আহনা ভাইয়া খুব বকবে তোমায়। আরণিকা ছটফটিয়ে উঠল। মানুষটা সকালের পর তার সাথে একবারও কথা বলেনি, এখন ডাকছে কেন? সে কি গ্রামবাসীদের কথা বিশ্বাস করেছে? সে কি তার আরু পাখিকে ভুল বুঝেছে? আচ্ছা, সে কি তার সাথে আর কথা বলবে না? কই, আরু পাখি তো তাকে ভুল বোঝেনি যখন তার নামে মিথ্যা কথা রটেছে। তাহলে আহনাব তাকে কেন ভুল বুঝছে? এই রকম নানা প্রশ্ন ওকে দিচ্ছিল আরণিকার মনে, কিন্তু প্রশ্নগুলোর উত্তর পাচ্ছে না সে। না পাচ্ছে কোনো কুল কিনারা। তার জীবনটা হঠাৎ করে কোন দিকে মন নিল? হাসি খুশি আরণিকার জীবনে কেন দুঃখ নামক কালো ছায়া নেমে এলো? আরণিকা দীর্ঘশ্বাস ছাড়ল। ব্যস্ত পায়ে ঘর ছাড়ল সে। ধীর পায়ে আরণিকা উঠানে এসে থমকে গেল। এত এত মানুষদের দেখে সে ভীত হলো। হঠাৎ করে বুকের বাঁ পাশে চিনচিন ব্যথা শুরু হলো। আবারও কি অপমান নামক ঝড়টা তার জীবনে আসছে? আরণিকা পা দুটো থেমে গেল যথারীতি। মতিউর হাওলাদার বললেন, ওই তো দিদিভাই এসে গেছে, এবার কি বলবে বলো হানাফ? রিমি তাচ্ছিল্য স্বরে বলল, কি আর বলবে, আপনার আদরের দিদি ভাইয়ের গুণগান করবে। এবার রেগে গেল খানবাড়ির সকলে। জুনায়েদ তো পারলে তেড়ে আসে। জেসমিন বেগম চোখ মুখ শক্ত করে তাকিয়ে আছে রিমির দিকে। মিনা বেগম ধমকে উঠলেন, তুই চুপ কর তো, তোর কীর্তিও আমরা সবাই জানি। রিমি চুপসে গেল। মনে মনে ভীষণ রাগ লাগলো মিনার ওপর। এত কিছুর মাঝেও নিরুত্তর রইল আহনাব। তার মধ্যে রাগ বা বিরক্ত কিছুই দেখা গেল না। আলতাফ ছেলের দিকে তাকিয়ে বলল, তুমি কি বলবে বলো? সকলে অপেক্ষা করছে, আর এখানে হারুন কিনা থাকলে ওকে আরও কথা শুনতে হবে। আমি চাই না হারুন কিনা হার কারো হপজানক কথা শুনুক। আহনাব বিরক্ত হলো। পূর্ণ দৃষ্টিতে বাবার পানে তাকালো। মনে মনে হয়তো তাচ্ছিল্য আসলো। তারপর এগিয়ে গেল নাইমের দিকে। অদ্ভুত দৃষ্টিতে তাকালো নাইমের দিকে। মুখে গাম্ভীর্যতা এনে বলল, তুমি এটা আমি ছাদে গিয়েছিলে কেন? আমি আগেও বলেছি আমাকে আরুণিকা ডেকেছে, এখনো বলছি আমাকে আরুণিকা ডেকেছে। আহনাব অল্প হাসল। নাইমের কলারটা ঠিক করে দিতে দিতে বলল, কুল বারাদার, এত রেগে যাচ্ছ কেন? আমি সহজ কিছু প্রশ্ন করব, তার ঠিক ঠিক উত্তর দিবে, ঠিক আছে? নাইম ভ্যাবাচাকা খেল। পুতুলের মতো মাথা নাড়ল শুধু। আহনাব বলল, তুমি বললে আরুণিকা তোমায় ডেকেছে, তাই তো? তা কিভাবে ডেকেছে? সামনাসামনি নাকি ফোনে? নাইম ঘাবড়ে গেল। তড়িঘড়ি করে বলল, মেসেজে। আহনাব বাঁকা হেসে বলল, মেসেজটা দেখাতে পারবে? নাইম এবার ভয় পেল। কপাল জুড়ে রয়েছে বিন্দু বিন্দু জলরাশি। নাইম হাত দিয়ে কপালের ঘামটুকু মুছল। আমতা আমতা করে বলল, আমি ডিলিট করে দিয়েছি। এত বড় একটা প্রমাণ তুমি ডিলিট করে দিয়েছো, ভেরি ব্যাড নাইম। তোমার তো এটা রাখা উচিত ছিল। যাক, রাখো না যখন, তখন কি করা যাবে? এইটুকু বলে এগিয়ে গেল আরণিকার দিকে। আরণিকা এতক্ষণ আহনাবের দিকে তাকানো ছিল। আহনাব আশাতে সে চোখ ফিরিয়ে নিল। আহনাব শীতল কণ্ঠে জিজ্ঞেস করল, তুই সে সময় ছাদে গিয়েছিস কেন? আরণিকা অবাক হলো। তাকে তো আহনাবেই ডেকেছে, তাহলে আবার এই প্রশ্ন করেছে কেন?
আহনাব এবার একটু রাগী কণ্ঠে বলল, আমি কি জিজ্ঞেস করছি শুনতে পাসনি? যা জিজ্ঞেস করছি তার উত্তর দে। এ টু জেড সত্যি কথা বলবি, একটু মিথ্যা কথা বলবি না। আরুণিকা কেঁপে উঠল, ভয় পেল সে। মাথাটা নিচু করে বলল। আহনাব ভ্রু কুচকে তাকালো আরুণিকার দিকে, বলল। আমি রেখেছি, তোর কাছে কি প্রমাণ আছে? আরুণিকা এবার মোবাইলটা বের করে ধরল আহনাপের সামনে। সেখানে জলজল করছে আহনাপের খুদে বার্তা। আহনাপ কিছুক্ষণ সেটার দিকে তাকিয়ে থেকে বলল, আরও বিশ্বাস ভালো, তবে অন্ধবিশ্বাস ভালো না। একটা কথা মনে রাখবি, পৃথিবীর কোনো পরপুরুষকে তুই এতটা বিশ্বাস করবি না। যেখানে তোর ক্ষতির সম্ভাবনা থাকে, সে যতই কাছের মানুষ হোক। একটু থেমে আবারও বলল, এই যে এত রাতে তুই একটা পরপুরুষের সাথে দেখা করতে গিয়েছিস, এটা তুই ভুল করেছিস। মানুষটা আমি হই বা যেই হই, আমি যে ভালো তার কি ঠিক আছে? আমি যদি তোর কোনো ক্ষতি করে দিতাম, একটা কথা মনে রাখবি, পেছন থেকে ছুরি কাছের মানুষই মারে। কাছের মানুষকে বিশ্বাস করবি, ঠিক আছে, অন্ধবিশ্বাস করবি না। আরুণিকা মুগ্ধ হয়ে শুনল আহনাপের কথা। মানুষটার এগুলোই তার ভালো লাগে। এই গুণগুলোর জন্য সে বারবার মানুষটার প্রেমে পড়েছে। আহনাপ এগিয়ে গেল নাইমের দিকে, চোখে মুখে রাগ স্পষ্ট। বলল, আমি সত্যি বলছি, আরুণিকাই আমার ডেকেছে। নাইমের গালে আহনাপের 5 আঙুলের দাগ বসে গেল। আহনাপের রাগে সারা শরীর রিড়ি করে উঠল। বাজখাই কণ্ঠে ধমক দিয়ে বলল, আর একটা মিথ্যা কথা বললে তোর সারা শরীরে একটা হাড়ও অস্ত থাকবে না। সত্যি করে বলবি সব। আহনাপের কণ্ঠে কেঁপে উঠল সবাই। যখন নিজের নামে মিথ্যা অভিযোগ উঠেছিল তখনও এতটা রেগে যায়নি। তার ধমকে নাইম ভয় পেল, ঢোক গিলল সে। আর চোখে রিমির দিকে তাকালো। রিমির চোখে মুখেও আতঙ্ক। আহনাপের আবার ধমকে নাইম বলে উঠল, আমি করেছি এসব। কেন? নাইম ঠোঁট দিয়ে জিভ ভিজালো। ভীত চোখে পরিবারের লোকজনের দিকে তাকালো। সকলের অবাক দৃষ্টি। নাইম বলা শুরু করলো, আমিই করেছি এসব। রিমি যখন প্রথম এ বাড়িতে আসে, ওকে আমার ভালো লাগে। আস্তে আস্তে সেই ভালো লাগাটা ভালোবাসায় রূপ নেয়। আমি রিমিকে প্রপোজ করি, কিন্তু ও আমাকে একটা শর্ত দেয়। শর্তটা মানলেই ও আমাকে অ্যাকসেপ্ট করবে। আমি মেনে নিই। রিমি আমাকে বলে আরুণিকার নামে বদনাম রটাতে হবে। আমি প্রথমে রাজি হই না, পরে রিমিকে পাওয়ার লোভে রাজি হয়ে যায়। আমার মেসেজটা কে দিয়েছে? নাইম আবার বলা শুরু করলো, মনে আছে রাতে আমার বন্ধুর সাথে কথা বলবো বলে তোমার থেকে ফোনটা নেই, তখনই আরুণিকাকে মেসেজ দেই। তারপর তোমার ফোন থেকে সেটা ডিলিট করে দেই। আমাদের প্ল্যান মতোই সব হয়। ছাদে তোমার জায়গায় আমি গিয়ে দাঁড়াই। ওই দুটো লোককে রিমি ছাদে পাঠায়। দরজার কাছে দাঁড়িয়ে রিমি শব্দ করে, আর সেটা শুনে আরুণিকা আমায় জড়িয়ে ধরে। আর গ্রামের লোকদের আমি আর আমার বন্ধুকে দিয়ে সবটা জানাই। আহনাব ফোঁস করে শ্বাস ছাড়ল। মনে হলো বুকের উপর থেকে পাথর সরে গেল। গ্রামের লোকদের দিকে তাকিয়ে বলল, মাঝে মাঝে চোখের দেখাও ভুল হয়, তা আমাদের সবটি বিবেচনা করে বিচার করতে হবে। তারপর মতিউর হাওলাদারের দিকে তাকালো। আহনাব কৃতজ্ঞতা হাসলো, বলল, ধন্যবাদ দাদু। মতিউর হাওলাদার চোখ দিয়ে ইশারায় বোঝালো ধন্যবাদের দরকার নেই। প্রশান্তি হাসলো সে, মনে মনে বলল, আমার দিদিভাইটা যোগ্য লোকের হাতে পড়েছে। আহনাব যে তার জন্য পারফেক্ট। তোমরা দুজনে সুখী হও খুব। কে বলেছে পর কখনো আপন হয় না? মাঝে মাঝে পরও আপন হয়। সকলে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে মতিউর হাওলাদারের দিকে। এই লোকটাও তো অরুণিকাকে ভুল বুঝেছে। তাহলে আহনাব তাকে ধন্যবাদ দিল কেন? আতিকুর রহমান অবাক কণ্ঠে বলল, তুমি তালুই মশাইকে ধন্যবাদ দিচ্ছ কেন? মাঝে মাঝে আপন মানুষ পর হয়েছে, আর পর মানুষ আপন। সবাই অবাক হলো। একে অপরের মুখ চাওয়াচাই করলো। জুনায়েদ তার হাতটা আহনাপের কাঁধে রেখে বলল, পুরো কাহিনীটা বলো তো ভাইয়েরা, এর মধ্যে কোনো কাহিনী তো আছে। আহনাপ মুস্কি হেসে পুরো কাহিনী বলা শুরু করলো। যখন আরুণিকাকে সকলের সামনে অপমান করা হয়েছিল, তখন আমার অনেক রাগ লাগলেও কিছু বলিনি, কারণ আমি হিসাব মেলাচ্ছিলাম। আরুণিকার বদনাম করে নাইমের কী লাভ? মাথায় 2টা কারণ ঘুরছিল আমার। প্রথম কারণটা হলো নাইম আরুণিকাকে পছন্দ করে, তাই থেকে বদনাম করে বিয়ে করতে চেয়েছে। আর দ্বিতীয় কারণটা হলো কেউ তাকে দিয়ে এসব করাচ্ছে। প্রথম কারণটার উপর আমার সন্দেহ হয়, কারণ নাইমের আচার আচরণে কখনো প্রকাশ পায়নি সে আরুণিকাকে পছন্দ করে। আমার সন্দেহকে পাকাপোক্ত করতে আরুণিকা যখন অজ্ঞান হয়, তখন ওকে নিয়ে সবাই ব্যস্ত হয়ে পড়ে। ঠিক তখন আমি দাদুর সাথে কথা বলি, দাদুকে সব কিছু খুলে বলি। তারপর আমার প্ল্যান মতো দাদু সকলের সামনে নাইম আর আরুণিকার বিয়ের কথা বলে। আর তখন নাইমের চোখ মুখ দেখে বুঝে যায় নাইম কিছুতেই আরুণিকাকে বিয়ে করতে চায় না। এটুকু বলে থামলো আহনাব।
মিনা বললেন, তুমি জানলে কিভাবে নাইমের সাথে রিমি যুক্ত আছে? সকালে সে ঘটনার পর আমি দুপুরে দেখে নাইমের পিছিয়ে পিছিয়ে যাই। নাইম একটা পার্কে বসে রিমির সাথে অনেক কথা কাটাকাটি করে। ওদের কথোপকথনে বোঝা যায় এসব কিছু ওরা দুজনে মিলে করেছে। আহনাপের কথায় চারিদিকে নীরবতায় ছেয়ে যায়। সকলে নিঃসুপের মতো দাঁড়িয়ে আছে। কাছের মানুষদের এত বড় বিশ্বাসঘাতকতা তারা মেনে নিতে পারেনি। আহনাবকে যখন বদনাম করেছিল তখন একটা কারণ ছিল। রিমি আহনাবকে পছন্দ করে, কিন্তু আরণিকা তার কী দোষ? তাকে কেন বদনাম করলো রিমি? এই প্রশ্নই ঘুরছে সকলের মনে। আরণিকা স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে আহনাপের দিকে। আহনাব তাকে ভুল বোঝেনি। তাহলে আচ্ছা, এত সুখ এত ভালোবাসা তার সইবে তো? সকলে হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। এত কিছু হয়েছে তাদের অজান্তেই, তারা টেরও পায়নি। জুনায়েদ রাগে তত্তর করে কাঁপছে। সারা শরীরে দাঁড়িয়ে গেছে লোমকূপ। চোখ দিয়ে যেন বের হচ্ছে অগ্নি বর্ষণ। সে লাল চোখে তাকিয়ে আছে রিমির পানে। জেসমিন বেগম সজোরে থাপ্পড় দিল রিমির গালে। সকলে একটু অবাকি হলো। জেসমিন বেগম স্বভাবই নরম মনের মানুষ। যে মানুষটা কারোর সামনে উঁচু গলায় কথা পর্যন্ত বলেনি, আজ সে মানুষটা রিমির গালে থাপ্পড় দেবে, সেটা যেন সকলের ভাবনার বাহিরে। রিমি গালে হাত দিয়ে অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে আছে জেসমিনের দিকে। রুকাইয়া বেগম তেড়ে এসে বললেন, ভাবি, তুমি আমার মেয়ের গায়ে হাত দিয়েছো কোন সাহসে? থাপ্পড় দিয়েছি, বেশ করেছি। তোর মেয়েকে আরও দুটো থাপ্পড় দেওয়া লাগতো। রুকাইয়া বেগম তাচ্ছিল্য করে বলল, পরের মেয়ের জন্য এত দরদ? হতো যদি নিজের মেয়ে। জেসমিন বেগম চেঁচিয়ে বলল, আরও আমার মেয়ে, বুঝতে পেরেছিস? ও পরের মেয়ে না। শান্ত শিষ্ট জেসমিনের চিৎকারে কেঁপে উঠল সবাই। এ যেন এক রণমূর্তি। নিজের মেয়েকে বাঁচানোর জন্য এক মায়ের অসম্ভব লড়াই। মায়েরা তো এরকমই হয়। রুকায়া বেগমের অপমানে গায়ে কাঁটা দিয়ে উঠল। এখানে থাকা তার জন্য অসম্ভব হয়ে দাঁড়ালো। সে মেয়েকে টেনে হিঁচড়ে সেখান থেকে নিয়ে গেল। নাইম শান্ত চোখে তাকিয়ে বলল, আমি তোমার জন্য অপেক্ষা করব রিমি। একদিন না একদিন তুমি আমার কাছে ফিরে আসবে, আমার ভালোবাসাকে গ্রহণ করবে। আমি অপেক্ষা করব সেই দিনটার জন্য। শহরের ব্যস্ত রাস্তাঘাট কাজের জন্য যারা বাইরে গেছে তাদের এবার ঘরে ফেরার পালা। অসম্ভব রকমের গরমের মধ্যেও সকলে কাজের জন্য বেরিয়েছে। পেটের দায়ে তাদের তো বেরোতেই হবে। আরাম আয়েসে দিন কাটালে তাদের তো পেট চলবে না। তাই তারা পেটের দায়ে ঝড় বৃষ্টি রোদ যাই হোক সেগুলো উপেক্ষা করে বেরিয়ে পড়ে কাজের জন্য। পেটের দাম যে বড় দায়। আরণিকা এক মনে তাকিয়ে আছে ব্যস্ত শহরের রাস্তায়। নীরবভাবে দেখে যাচ্ছে ব্যস্ত মানুষের ঘরে ফিরবার তাগাদা। এই তো 2 দিন হলো তারা গ্রাম থেকে শহরে এসেছে। এই 2 দিন সে নিজেকে গুটিয়ে নিয়েছে বেশ। প্রয়োজন ছাড়া কারোর সাথে তেমন একটা কথা বলে না, ঘর থেকে বের হয় না অবধি। চঞ্চল হাসি খুশি আরণিকা নিজেকে শান্তশিষ্ট করেছিল 15 বছর বয়সে। নিজের প্রেমিক পুরুষের নিরুদ্দেশ হওয়াতে সে কিন্তু নীরব ছিল না কোনো কালেই। নীরবতা যেন আজ তাকে ঝেঁকে ধরেছে। বাবা নামক মানুষটার কাছে নিজের জীবনের কঠিন সত্যগুলো মেনে নিতে পারেনি সে। তার ভাবনার মাঝে আহনা তার পিছে এসে দাঁড়ালো, বলল, আরও পাখি। আরণিকা নিরুত্তর রইল। হয়তো কথাটা তার কর্ণপাত করল না। আহনা ভ্রু কুঁচকে তাকালো, বিরক্ত মাখা কণ্ঠে বলল, ববু হয়ে দাঁড়িয়েছিস কেন? ববু হওয়ার প্ল্যান করছিস? আরণিকা ঘুরে তাকালো। তার নরম মাংসল গালে বিন্দু বিন্দু পানির দানা। আহনাপের বুকটা ছলাৎ করে উঠল। সে তার পুরুষালী শক্ত হাতের ছোঁয়ায় মুছে দিল পানিটুকু। শক্ত হাত দুটো রাখলো আরণিকার মাংসল গলে। আদুরে কণ্ঠে জিজ্ঞেস করলো, কি হয়েছে আরু, কাঁদছিস কেন? আমার খুব কষ্ট হচ্ছে আহনাব ভাই, আমায় একটু একা থাকতে দিবেন? কষ্ট তো আমাদের নিত্যদিনের সঙ্গে আরু পাখি, তার জন্য নিজেকে এইভাবে করে করে শেষ করবি? তুই আগেও যেরকম বোকা ছিলি এখনো সেরকম বোকাই আছিস। আরণিকা ঝাঁপিয়ে পড়ল আহনাপের সুস্থ সবল দেহে। আঁকড়ে ধরল আহনাপের সুটাম দেহখানা। হাউ মাউ করে কান্না করে দিল সে। তার কান্নায় চারিদিকে যেন বিষাদ নেমে আসলো। নিজের জীবন নিয়ে হাজারো অভিযোগ তুলে ধরল আহনাপের কাছে। তার কণ্ঠ জড়িয়ে আসছে। জড়িয়ে আসা কণ্ঠে সে বলল, আমার খুব কষ্ট হচ্ছে আহনাব ভাই, আমার হৃদয়টা পুড়ে যাচ্ছে। আমি কি সত্যি কারো পাপ আহনাব ভাই? বাবা হে আমায় কি সত্যি বলল? এর থেকে তো মরে যাওয়াই ভালো ছিল। এই পাপী জীবনে আমি কি করব? আমি মরে গেলে সব সত্যি নিভে যাবে।
তাই না? এই সত্যি মেনে নেবার থেকে মরে যাওয়া ভালো। আহনাব তার বলিষ্ঠ হাত রাখলো আরুণিকার মাথায়, আদুরে তার স্বর, কণ্ঠটা একটু নরম করে বলল, কি বলেছে তুই বাপ? তুই পবিত্র, হয়েছে রাতের আকাশের চাঁদের মতো তুই পবিত্র। আর কখনো এসব কথা বলবি না। চাঁদেরও কলঙ্ক থাকে আহনাব ভাই। আহনাব এবার সামান্য হাসল, বলল, এই আকাশের চাঁদের হয়তো কলঙ্ক আছে, কিন্তু এই যে পৃথিবীর এই চাঁদটার কোনো কলঙ্ক নেই। এই চাঁদটা যে শুধু আহনাফের চাঁদ, তার কি কলঙ্ক থাকতে পারে বলতো? কখনো যদি আপনার চাঁদেরও কলঙ্ক লাগে আহনাব ভাই? আহনাব আরুণিকার মাথায় ঠোঁট ছুঁয়ে বলল, আমি থাকতে আমার চাঁদের গায়ে কে কলঙ্ক লাগবে শুনি? আমার চাঁদের দিকে যে হাত বাড়াবে তার হাত আস্ত থাকলে তো। তারপর আকাশের দিকে তাকিয়ে আহনাব বলল, শোনো চাঁদ, এই জায়গায় দেখছো, এবার আমার ব্যক্তিগত চাঁদ। তুমি নজর রেখো তার গায়ে যেন কোনো কলঙ্ক না লাগে। কেটে গেল আরও অনেক দিন। সময়ের সাথে সাথে অনেক কিছুই বদলে গিয়েছে। আরুণিকা এখন আর একাকিত্বে ভোগে না। আহনাব আর বাড়ির সকলে অনেক কষ্ট করে তাকে কষ্টের দিনগুলো ভুলিয়ে দিয়েছে। সব কিছুই ঠিকঠাক চলছিল, তবে বদলে গেছে আতিকুর রহমান। এতদিন বাধ্য হয়ে যাকে মেয়ে হিসেবে পরিচয় দিয়েছে, এখন সব কিছু সবাই জানার পর সে দায়সারাভাবে ঘুরে বেড়াচ্ছে। আরুণিকার সাথে কথা পর্যন্ত বলে না। আরুণিকার খারাপ লাগলেও কিচ্ছু বলে না। আরুণিকা এখন আগের মতোই সবার সাথে মেশে, আগের মতোই হাসি খুশি থাকার চেষ্টা করে। আতিকুর রহমানের সাথে কথা হয় না বললেই চলে। আরুণিকা সকলের জন্য নাস্তা বানাচ্ছিল। আজ বাড়ির সকলের জন্য সেই নাস্তা করবে। মাছটাকে কড়াইতে দেওয়ার সাথে সাথেই তার হাতে তেল ছিটকে আসলো। আরুণিকা ব্যথায় চোখ মুখ কুঁচকে ফেলল। হাতটা প্রচুর চলছে তার। ব্যথায় তার চোখ দিয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল। খাবার টেবিলের পাশে দাঁড়ানো ছিল আতিকুর রহমান। মেয়ের হাত তেল পড়েছে দেখে সে দৌড়ে রান্নাঘরে গেল। মেয়ের হাতটা নিজের দিকে টেনে দেখল অনেকখানি জায়গা নিয়ে ফোসকা পড়ে গিয়েছে। আতিকুর রহমান দৌড়ে ফ্রিজ থেকে বরফ এনে মেয়ের হাতে লাগিয়ে দিতে দিতে বলল, সাবধানে কাজ করবে তো, হাতটাতে কতখানি ফোসকা পড়ে গিয়েছে দেখছো? তোমার এসব কাজ কে করতে বলেছে? এতদিন পর বাবার আদুরে ধমকে আরুণিকা কান্নার পেয়ে গেল। নিজের কান্না আটকাতে পারল না কোনো মতে। কান্না জড়ানো কণ্ঠে বলল, এইটুকু তেল পড়াতে যদি বাবার আদরে শাসন পাই, তাহলে তেল কেন, আগুনে ঝাঁপ দিত আমি রাজি। মেয়ের কথায় আতিকুর রহমানের হুঁশ ফিরল। কোনো মতে আমতা আমতা করে বলল, তোমার হাতে তেল পড়েছে বলে এসেছি, অন্য কিছু ভেবো না। আমি তোমাকে মেয়ে বলে মানি না, আর মানবো না। আরুণিকা এবার জড়িয়ে ধরল আতিকুর রহমানকে। পরম শান্তির জায়গা বাবার এই বুকটা। এতদিন দূরে ছিল, সে তো কম কষ্ট পায়নি। আতিকুর রহমান দূরে সরিয়ে দিতে চেয়েও পারেননি। মেয়ের মাথায় হাত বুলিয়ে দিল সযত্নে। আরুণিকার চোখে অশ্রুর ভিড়। আতিকুর রহমান বললেন, আমি তোমাকে মেয়ে হিসাবে মেনে নিতে পারিনি, এটা ঠিক। তাই বলে বাবা তোমাকে ভালোবাসে না এটা ভাববে না। বাবা তোমাকে খুব ভালোবাসে। আমিও তোমায় খুব ভালোবাসি বাবা। তুমি আমার সাথে কথা না বললে আমার ভালো লাগে না। কেন কথা বলো না আমার সাথে বাবা? ওই যে বললাম, আমি তোমাকে মেয়ে হিসাবে মেনে নিতে পারিনি। তাই আমার ইগোতে ব্যস্ত তোমার সাথে কথা বলতে। তুমি কষ্ট পাবে না আরও। মনে রাখবে, বাবা তোমাকে খুব ভালোবাসে। আরুণিকা ছোট বিড়াল ছানার মতন মুখ লুকালো বাবার বুকে। পরম শান্তি খুঁজে পেল এই বুকটায়। আতিকুর রহমান হাত বুলালেন মেয়ের মাথায়। দূর থেকে বাবা মেয়ের মিলনের দৃশ্য দেখে মৃদু হাসল জেসমিন বেগম। হাতের স্পর্শে চোখের পানিটুকু মুছলেন। ঠোঁটের কোণে মুচকি হাসি টেনে বললেন, তুমি যতই নিজেকে লুকাও, আমি তো জানি তোমার কঠোর মানুষের পেছনে রয়েছে একটা সরল মানুষ। আর তুমি যে তোমার মেয়েকে খুব ভালোবাসো সেটাও আমি জানি। শরতের শুরু হলো কিছুদিন আগেই। শরৎকাল মানেই প্রেম প্রেম ভাব। সাদা কাশফুলে ভরে ওঠে প্রকৃতি, সেজে ওঠে যেন শুভ্র রঙে। কাশফুল বাগানে দেখা যায় হাজার হাজার প্রেমিক প্রেমিকার যুগলবন্দি। নদীর তীরেও উপস্থিত হয় নিজের জীবনসঙ্গীকে নিয়ে। মাঝে মাঝে নিজের ভালোবাসার মানুষকেও সময় দিতে হয়, শুভ্র রঙে সাজিয়ে দিতে হয় তাকেও। এই ছোট ছোট ভালোবাসাগুলোও মাঝে মাঝে ভালোবাসাটাকে আরও বাড়িয়ে দেয়। জুনায়েদও সেরকম তার প্রেয়সীকে নিয়ে বের হয়েছে। রিকশা করে তারা যাবে শরতের কাশফুল বাগানে। আজ যেন পুরো দিনটা সে তার প্রেয়সীকে দেবে। মায়া আজ শুভ্র রঙের শাড়ি পরেছে। ভালোবাসার মানুষটার জন্য আজ নিজেকে সাজিয়েছে
অন্য রূপে। এ আজ আমার প্রেয়সীকে একেবারে মায়াপুরীর মতো লাগছে। মায়া লাজুক হাসলো জুনায়েদের কথায়, মাথাটা নিচু করে ফেললো স্বতন্ত্র বেশি বেগে। হাঁসফাঁস করতে লাগলো সে। জুনায়েদ সামনে আসলেই তার কেমন যেন লাগে, লজ্জায় মিয়ে যায় সে। জুনায়েদ মায়ার কানের কাছে মুখ নিয়ে বলল। এত লজ্জা পাচ্ছ কেন মায়া? জুনায়েদের এত কাছে আসায় মায়া নড়ে চড়ে বসলো। জুনায়েদের থেকে নিজেকে দূরে সরানোর চেষ্টা করলো যতটা সম্ভব। নাছরবান্দা জুনায়েদ দূরে যেতে দিল না মায়াকে, আরও একটু কাছে ঘেঁষে বসে বলল। এখন এত লজ্জা পেতে হবে না। বাসরাতের জন্য কিছু তুলে রাখো, নালে তখন তো লজ্জার অভাবে লজ্জা পেতেই ভুলে যাবে। জুনায়েদের খাপছাড়া কথাবার্তায় মায়া আরও লজ্জা পেল। জুনায়েদকে হালকা ধাক্কা দিয়ে বলল। ছি, অশুভ। জুনায়েদ খিলখিল করে হেসে বলল। সভ্য নাকি অসভ্য সেটা বাসরাতেই বুঝবে। মায়া দু হাতে মুখ ঢেকে ফেলল। ইস কি লজ্জা! এই লোকটা তাকে লজ্জা দিতেই পারে শুধু। আরুণিকা সারা ঘরে বাইচারি করছে। এই শরৎকালেও আহনাব তাকে নিয়ে একদিনও কাশফুল বাগানে ঘুরতে যায়নি। সেটা নিয়ে আরুণিকার প্রচুর রাগ লাগছে। অন্য সব প্রেমিক প্রেমিকারা তো কি সুন্দর ঘুরতে গিয়েছে, তাকে নিয়ে একবারও গেল না আহনাব। মনে মনে হাজারো অভিযোগ করলো আহনাবের উপর। মানুষটা তাকে একটুও ভালোবাসে না। একটু তাকে নিয়ে ঘুরতে গেলে কি এমন হতো? তার সময়ের এত দাম। আরুণিকা মনে মনে ঠিক করলো সে কথা বলবে না আহনাবের সাথে। আরপি, তোমায় ভাইয়া রেডি থাকতে বলেছে। আরুণিকা ভ্রু কুঁচকে তাকালো রাইসার কথায়। সে রাইসার মাথায় টোকা দিয়ে বলল। তোর কোন ভাইয়া রেডি হতে বলেছে? আহো না ভাইয়া। আরুণিকা ভ্রু দুটো গুটিয়ে বলল। কেন? জানি না তো কেন বলেছে, আমায় শুধু বললো তোর আরবকে রেডি থাকতে বল। আরুণিকা নিজের চিন্তাগুলো একপাশে রেখে রেডি হওয়া শুরু করলো। কিছুক্ষণের মধ্যেই আহনাব তার ঘরের সামনে এসে দরজায় নক করে বলল। তোর হলো আরু? আরুণিকা দরজা খুলতে খুলতে বলল। হ্যাঁ আহনাব ভাই, আমার হয়ে গেছে। তবে আমরা কোথায় যাচ্ছি সেটা তো বলবেন। আহনাব বিরক্ত মাখা কণ্ঠে বলল। তোকে নিয়ে গিয়ে নদীতে ফেলতে যাচ্ছে। এত বেশি কথা বলিস কেন? তাড়াতাড়ি আয়, নয়তো মরতে দেরি হয়ে যাবে তোর। আপনি আমায় মারতে যাচ্ছেন আহনাব ভাই? কেন, তোর বিশ্বাস হয় না? আসলে আহনাব ভাই, এখানে মরার জন্য এত জায়গা থাকতে আপনি আমায় নিয়ে দূরে যাবেন কেন? আমার তো কষ্ট হবে। এত পথ জার্নি করে কে মরতে চায় বলেন? আহনাব হাতটা ধরে টেনে নিয়ে যেতে যেতে বলল। কেউ না গেলেও তুই যাবি। বেশি কথা না বলে তাড়াতাড়ি আমার সাথে চল। বিকেলে প্রায় শেষ ভাগ। রাস্তায় মানুষের আনাগোনা একটু বেশি। ঝাঁকে ঝাঁকে মানুষজন বেরিয়েছে নানা প্রয়োজনে। রিকশা জুড়ে কপত কপতির ভিড়। কেউ কেউ কাজ শেষে বাসায় যাচ্ছে। আহনাব আরুণিকাকে নিয়ে একটা কাশফুল বাগানে ঢুকলো। পুরো বাগান যেন শুভ্র রঙে ছেয়ে গিয়েছে। আরুণিকা মুখে হাত দিয়ে তাকিয়ে রইল কাশফুল বাগানের দিকে। তার যে অনেক স্বপ্ন ছিল প্রিয় মানুষটাকে নিয়ে শুভ্র রঙের দেশে ঘুরে আসবে। আজ তা পূরণ হলো। আহনাব কিছু কাশফুল ছিঁড়ে আরুণিকার সামনে ধরে বলল। এখানে আসার জন্য আমার আরু পাখির মন খারাপ ছিল। আমি কি না এনে পারি? আরু পাখি কি খুব বেশি মন খারাপ করেছিল? আহনাফ সরি। আহনাফ যে অন্য সব প্রেমিক পুরুষের মতো না। আহনাফ নিজের ভালোবাসাটাকে জাহির করতে পারে না। আরু পাখির কি খুব বেশি মন খারাপ ছিল? আহনাফ অনেক অনেক সরি। আরু পাখি কি আমাকে ক্ষমা করতে পারবে? আরুণিকা ওপর নিচ মাথা নাড়িয়ে হ্যাঁ জানালো। এই মানুষটা তাকে কত ভালোবাসে। সে তো এই মানুষটার এত ভালোবাসা পাবার যোগ্য না। পুরো বাগান জুড়ে বয়ে গেল শুভ্রময় বাতাস। বাতাসের তালে তালে দুলে উঠল শুভ্র গাছগুলো। প্রকৃতি যেন চিৎকার দিয়ে বলছে ভালোবাসা সুন্দর। সূর্য উঠেছে পূর্ব দিগন্তে। ভোরের আলো ফুটেছে চারিদিকে। দু একটা গাড়ির হর্ন শোনা যাচ্ছে। খান বাড়ির চুলোর আগুন ধরেছে অনেক আগেই। জেসমিন আর মিনা মিলে রান্না করছে সকালের। আসমার শরীরটা ভালো নেই রাত থেকে। জ্বরে গা পুড়ে যাচ্ছে। সে কোনো মতেই উঠতে পারছে না। তাই মিনা বেগম তাকে জোর করে শুয়ে থাকতে বলেছে। আসমাও বিনা বাক্যে তা মেনে নিয়েছে। আসমা মিনা আর জেসমিনকে অনেক সম্মান করে, তাই তাদের কথার কখনো অবাধ্য হয় না। আড়মোড়া ভেঙে উঠে বসলো আয়শা। আজ তাদের কলেজে অনুষ্ঠান আছে। কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান। তার জন্য সে এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠছে, নয়তো তাকে ঠেলে ঠেলেও এত সকালে ঘুম থেকে ওঠানো যায় না। আয়শা বিছানা থেকে নামলো। ফ্রেশ হয়ে সোজা নিচে গেল নাস্তা করতে। কালো রঙের একটা শাড়ি পরেছে সে।
তার সাথে হালকা সাজ, দেখতে খারাপ লাগছে না। সে বান্ধবী তন্নির সাথে কলেজের ভিতর ঢুকলো। অনুষ্ঠান শুরু হয়েছে অনেকক্ষণ। তারা গিয়ে নিজের সিটটা দখল করে বসলো। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে আহ্বান করা হলো বিশাল ব্যবসায়ী আহনাব খান আর অভ্রকে। তাদের দুজনকে একসাথে মঞ্চে দেখে মেয়েরা করছে বিস্তর আলোচনা। আয়েশা এক মনে তাকিয়ে আছে অভ্রের দিকে। মানুষটা এত সুন্দর কেন? দেখলেই প্রেম প্রেম পায়। আচ্ছা, সে কি জানে তার জন্য কোনো একটা মেয়ে মাঝে মাঝে স্বপ্ন দেখে? আচ্ছা, সে কি জানে কোনো একটা মেয়ে এখন মাঝে মাঝেই তাকে নিয়ে ভাবে? আয়েশার ভাবনার মাঝেই তার পাশের মেয়েটা বলে উঠল, ইস, এই দুটো ছেলের মধ্যে যে কোনো একটাকে যদি পেতাম। দুটো ছেলে কি সুন্দর। মেয়েটির সাথে থাকা আরেকটা মেয়ে বলল, ঠিক বলছস, তবে আমার সুন্দরটাকে বেশি ভালো লাগে। শ্যামলাটার হাসি অনেক সুন্দর, তার হাসিটাও খুব ভালো লাগে। আয়েশা ভ্রু কুঁচকে তাকালো। বিরক্ত মাখা চোখ তার চোখ। তার ভাই আর তার স্বপ্নের রাজাকে নিয়ে মেয়েরা কথা বলছে, এতে সে প্রচুর বিরক্ত। সে কপাল কুঁচকে মেয়ে দুটোকে উদ্দেশ্য করে বলল, এই তোরা থামবি? হ্যান্ডসাম ছেলে দেখলেই তাদের নিয়ে কথা বলতে শুরু করিস কেন? যত সব লুচুমিরা। তোর কি সমস্যা আয়শা? তোর কি কোনো আত্মায় লাগে? তোর এত গায়ে লাগে কেন? হ্যাঁ, আমার আত্মীয় লাগে। ওই যে ওই ছেলেটাকে দেখছিস, আনাফ খান, ও আমার বড় চাচ্চুর ছেলে, আর পাশের জন ভাইয়ার বন্ধু। মেয়ে দুটো আকাশের চাঁদ পেল যেন। আয়েশাকে বলল, তোর ভাইয়া আর তার বন্ধুর নাম্বারটা দে না। আমি বেশি কিছু করব না, একটু কথা বলবো শুধু। দে না নাম্বারটা। আয়েশা বিরক্ত হলো, বিড়বিড় করে বলল। তোরা আর কোনোদিন মানুষ হলি না। বিকালের শেষের দিকে জুনায়েদ হন্তদন্তভাবে রিকশা থেকে নামলো। দ্রুত পায়ে পার্কের ভিতরে ঢুকলো। পার্কে গিয়ে দেখলো সেখানে মায়া মাথা নিচু করে বসে আছে। সে মায়ার সামনে এসে দাঁড়ালো, জোরে শ্বাস নিল। মায়ার বাহু দুটো ধরে দাঁড় করিয়ে বলল, কি হয়েছে মায়া? এভাবে ডাকছো কেন? কোনো সমস্যা হয়েছে? বলো আমায়। তুমি তো এভাবে কখনো ডাকো না। বলো কি হয়েছে? মায়া ঝাঁপিয়ে পড়ল তার প্রেমিক পুরুষের বুকে। হাউ মাউ করে কান্না করে দিল। তার কান্নায় জুনায়েদ ব্যস্ত হয়ে বলল, কি হয়েছে আমায় বলো মায়া। কেউ কিছু বলেছে? কান্না করছো কেন? মায়া কান্না ভেজা কণ্ঠে বলল, আমি বোধহয় তোমায় হারিয়ে ফেলবো জুনাইদ। আমার আর তোমাকে পাওয়া হবে না। জুনায়েদের বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। তবুও নিজেকে সামলে বলল, কি হয়েছে বলো তো আমায় মায়া। এসব কথা বলছো কেন? মায়া নাক টানতে টানতে বলল, বাবা আমার জন্য পাত্র দেখছে, সে আমায় বিয়ে দিতে চায়। আমি কি করব বলো তো? আমি তোমাকে ছাড়া বাঁচবো না জুনাইদ। তোমাকে না পেলে আমি মরেই যাব। জুনায়েদ মায়াকে বুক থেকে তুলে চোখের পানিটুকু মুছে দিল যত্ন সহকারে। বলল, বোকামে, এইটুকুতেই কান্না করতে হয় নাকি? তুমি ভাবলে কি করে জুনায়েদ তোমায় অন্য কারো হতে দিবে? এই জুনায়েদ থাকতে তুমি অন্য কারো হবে, সেটা সম্ভব নাকি? তুমি আমার ছেলে আছো আর থাকবেও। আমি তোমাকে অন্য কারো হতে দিব না। জুনায়েদের কথায় মায়া ভরসা পেল। কান্না থেমে গেল সাথে সাথেই। জুনায়েদ মায়ার হাতটা ধরে বলল, চলো আমার সাথে। কোথায়? গেলেই দেখতে পাবে। বাড়ির সকলে বসে আছে বসার রুমে। আড্ডায় মশগুল সবাই। তাদের আড্ডার মাঝে জুনায়েদ ঘরে ঢুকলো। তার পিছন পিছন ছোট ছোট কদম ফেলে ঢুকলো মায়া। সকলের দৃষ্টি তাদের দিকে। আরণ্যিকা বলল, মায়া, তুই আসবি, আমি তো বললি না। আরণ্যিকার কথায় উত্তর দিল না মায়া। মাথাটা নিচু করে দাঁড়িয়ে রইল। তার বোধগম্য হচ্ছে না জুনায়েদ কেন তাকে এখানে এনেছে। মায়ার উত্তর না পেয়ে মিনা বেগম এগিয়ে গেলেন মায়ার কাছে। বলল, এসো মা, ভিতরে এসো। তুমি কেমন আছো? আমি ভালো আছি আন্টি, আপনারা কেমন আছেন? মিনা বেগম মৃদু হাসলেন, বললেন, আমিও ভালো আছি। এসো মা, ভেতরে এসো। মায়া ধীর পায়ে সামনে এগিয়ে গেল। জুনায়েদ সবাইকে উদ্দেশ্য করে বলল, আমার তোমাদের সবাইকে একটা কথা বলার আছে। সবাই জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালো। আলতাফও বলল, কি কথা জুনুয়েদ? আমি বিয়ে করতে চাই। সকলে অদ্ভুত দৃষ্টিতে তাকালো। তারা কি ঠিক শুনছে নাকি? অবিশ্বাস্য চোখ তাদের। আতিকুর রহমান ধমকে উঠলেন, কি বলছো তুমি? পাগল হয়েছো? তোমার বড় ভাইয়ের এখনো বিয়ে হয়নি আর তুমি এখনই বিয়ে করতে চাইছো? জুনায়েদ ধীর কণ্ঠে বলল, আমি যখন বলছি আমি বিয়ে করব, তবে করবই, তাও সামনের 10 দিনের মধ্যে। 10 দিনের মধ্যে বিয়ে করবে মানে? আগে পাত্রী দেখা লাগবে, তারপর ঠিকঠাক হলে তারপর তো বিয়ে। আর আহানাফের বিয়ে না দিয়ে
আমরা তোমার বিয়ে দেব না। পাত্রী আমার ঠিক করা আছে। আতিকুর রহমান ভ্রুকুচকে তাকিয়ে বলল। কে সে? জুনায়েদ শ্বাস ছাড়ল। তার চঞ্চল দৃষ্টি মায়ের উপর নিক্ষেপ করল। মায়ের চোখে মুখে অস্বস্তি। সে ভয়ে জড়সড়। কি বলবে জুনায়েদ সেটা নিয়ে সে ভীতগ্রস্ত। জুনায়েদ বাবার পানে তাকালো, দৃঢ় কণ্ঠে বলল। আমি মায়াকে বিয়ে করব, তাও সামনের 10 দিনের মধ্যে। সবাই বসা থেকে উঠে দাঁড়ালো। তারা কি ঠিক শুনছে নাকি? জুনায়েদ মায়াকে বিয়ে করতে চাইছে, এটাও সম্ভব? আরণিকা চোখ বড় বড় করে তাকিয়ে আছে। সে কি ঠিক শুনছে? তার ভাই তার প্রিয় বান্ধবীকে বিয়ে করতে চাইছে। আয়েশার মুখে খাবার আটকে গেল। সকলের এই রকম চাহনিতে অস্বস্তিতে পড়ল জুনায়েদ। সকলের দিকে তাকিয়ে বলল। কি ব্যাপার, এইভাবে তাকিয়ে আছো কেন তোমরা? জুনায়েদের কথায় সকলে স্বাভাবিক হলো। মিনা বেগম বলল। কি বললি তুই? মায়াকে বিয়ে করবি? আমরা কি সত্যি শুনলাম? জুনায়েদ কপাল কুঁচকাল। সে তো আসতে বলেনি, তাহলে তারা কেন শুনতে পায়নি? জুনায়েদ বলল। আমি আর মায়া দুজনকে ভালোবাসি। মায়ের বাড়ি থেকে ওর জন্য পাত্র দেখছে, তাই চাইছি খুব তাড়াতাড়ি বিয়েটা করতে। আরণিকার বড় বড় চোখ দুটি আরো বড় বড় হয়ে গেল। সে একবার ভাইয়ের দিকে তাকালো, আর একবার মায়ার। আরণিকার এভাবে তাকানোতে মায়া ঢোক গিলল। সামনে যে তার জন্য কি বিপদ অপেক্ষা করছে কে জানে। আতিকুর রহমান এবার ছেলের দিকে তাকিয়ে বলল। কি বললে তুমি? তুমি আর মায়া একে অপরকে ভালোবাসো? শোনো জুনায়েদ, মায়ের সাথে তোমার বিয়ে দিই বা না দিই সেটা পরের কথা, তবে তোমার বড় ভাই মানে আহানাবের বিয়ে না হলে তোমায় বিয়ে দিব না। মায়ার চোখে পানি চলে আসলো। তবে কি সে চিরদিনের জন্য জুনায়েদকে হারাবে? সে জুনায়েদের দিকে তাকালো। জুনায়েদ চোখ দিয়ে ভরসা রাখতে বলল। জুনায়েদ কিছু বলার আগেই মুখ খুললেন আলতাফ খান। বললেন। আমরা কালকে যাব মায়েদের বাড়িতে বিয়ের সম্বন্ধ নিয়ে। কিন্তু আতিকুর রহমান কিছু বলার আগেই আটকে দিল আলতাফ। বলল। এখন কি তুই আমার কথার উপর কথা বলবি নাকি? আতিকুর রহমান দুদিকে মাথা নেড়ে বলল। না না, কি বলছো তুমি? তোমার কথার উপরে কথা বলবো আমি? কখনোই না। তাহলে আমি যেটা বলছি সেটাই শেষ কথা। কাল আমরা মায়েদের বাড়িতে যাচ্ছি, এটাই ফাইনাল। আতিকুর উপর নিচ মাথা নাড়িয়ে হ্যাঁ জানালো। জুনায়েদ মায়ার দিকে তাকিয়ে চোখ টিপ দিল। মায়া লজ্জা পেয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। জুনায়েদ তা দেখে মুচকি হাসল। সকলে ভীষণ খুশি হয়েছে। রাইসা আর আয়েশা জড়িয়ে ধরল মায়াকে। তাদের মায়া আপু তাদের ভাবি হবে, এটা কি ভাবা যায়? মায়া আর চোখে আরণিকার দিকে তাকালো। আরণিকা মুখ ঘুরিয়ে নিল সাথে সাথে। গটগট পায়ে চলে গেল নিজের রুমে। মায়া ভীত চোখে আরণিকার দিকে তাকালো। এখন এই মেয়ের রাগ সে কিভাবে ভাঙাবে? মেয়েটির অভিমান কি সে ভাঙাতে পারবে? বন্ধুত্বে অভিমান হয়, রাগ হয়, ভুল বোঝাবুঝি হয়। দিন শেষে যে বন্ধু এসব ভাঙাতে আসবে সেই না আসল বন্ধু। মায়েদের বাড়িতে আজ তোড়জোড়ের আয়োজন। খান বাড়ির সকলে আসবে আজ তাদের বাড়িতে বিয়ের কথাবার্তা বলতে। মায়েদের বাড়ির সাথে খান বাড়ির একটা গভীর সম্পর্ক। তাই আলতাফ খান যখন বলল তারা তাদের বাড়ি আজ আসবে, মায়ের বাবা তখন না করতে পারেনি। যতই হোক খুব ভালো সম্পর্ক আলতাফ খানের সাথে। তাই তাদের বাড়িতে চলছে ধুমধাম আয়োজন, চলছে নানা ধরনের খাবারের আয়োজন। কলিং বেলের শব্দ শুনে মায়ার বাবা আনোয়ার মির্জা দরজা খুলে দিলেন। হাসি মুখে হাত মিলালেন আলতাফ খানের সাথে। বিনয়ের সাথে আলতাফ খানের পরিবারকে ভেতরে আসতে বললেন। আলতাফ খানের পরিবার গিয়ে বসার রুমে বসলো। তাদের জন্য নিয়ে আসা হলো হরেক রকমের নাস্তা। আলতাফ খান হাসি মুখে বলল। এত আয়োজন কেন করেছেন আনোয়ার সাহেব? আমরা তো এর আগেও আপনার বাড়িতে এসেছি। আরে আলতাফ সাহেব, আপনাদের সাথে কি আমাদের আজকের সম্পর্ক বলেন? আপনারা পরিবার সহ আসবেন, একটু আয়োজন না করলে চলে? আলতাফের হাসি খুশি মুখটা আরও একটু বিস্তীর্ণ হলো। বলল। আমি একটা আর্জি নিয়ে এসেছি আপনার কাছে। আনোয়ার সাহেব প্রশ্নসিক্ত চাহনিতে চাইল। ভ্রুটা গুটিয়ে বলল। কি আরজি? আপনার মেয়ে মায়াকে আমি আমার ঘরের বউ করে নিতে চাই। মায়ার পরিবারের সবাই অবাক হলো। আনোয়ার সাহেব অবাক কণ্ঠে বললেন। কি বলছেন এসব আলতাফ সাহেব? আমার মেজ ভাইয়ের ছেলে জুনিয়াদকে তো চেনেন আপনি। খুব শান্ত সুস্পষ্ট ছেলে, ওর মতো ছেলে হয় না। সেই হিসেবে আমার ছেলেটা খুবই রচটা। দুই ভাই দুই রকম। আমরা
জুনিয়রদের জন্য আপনার মেয়েকে চাইতে এসেছি। যদি আপনার মেয়েকে আমায় দিতেন তাহলে খুশি হতাম। আনোয়ার সাহেব স্ত্রীর দিকে চাইলেন, চোখ ফিরিয়ে আলতাফের দিকে তাকিয়ে বললেন, এ তো আমার সৌভাগ্য, আপনার বাড়িতে আমার মেয়ে বউ হয়ে যাবে। আর জুনায়েদের মতো ছেলে আমি কোথায় পাবো বলেন? তবে তার আগে মেয়ের মতামত নিতে হবে। আলতাফ বলল। তা তো নিবেনি। যান মায়া মাকে ডেকে আনেন। আনোয়ার সাহেব নিজের স্ত্রীর দিকে তাকিয়ে চোখ দিয়ে ইশারা করলেন মায়াকে নিয়ে আসতে। মায়া ধীর পায়ে নিচে নেমে আসলো। তার চঞ্চল চোখ দুটো আজ নিচের দিকে তাকানো। যতই চেনা জানা হোক, তার বিয়ের কথা বলতে এসেছে, একটু ভদ্রভাবে তাকে থাকতে হবে। সে গিয়ে সকলকে সালাম দিল। মিনা বেগম উঠে আসলেন, মায়াকে নিয়ে নিজের পাশে বসালেন। মিনা বেগম আদুরে কণ্ঠে বললেন, তুমি কি আমাদের বাড়ির বউ হতে রাজি মা? মায়া মাথাটা নিচু করে ফেলল। তার শরীর কাঁপছে। সে কি বলবে? খুব লজ্জাও লাগছে তার। আনোয়ার সাহেব বললেন, ওনারা তোমার আর জুনায়েদের বিয়ের কথা বলতে এসেছে। তুমি কি এ বিয়েতে রাজি আছো? মায়া হাঁসফাঁস করতে লাগলো। আর চোখে জুনায়েদের দিকে তাকালো। জুনায়েদ চোখ দিয়ে ইশারা করলো বলতে। মায়া মাথাটা নিচু করে আস্তে আস্তে বলল, তোমরা যা ভালো মনে করবে বাবা। আনোয়ার সাহেব এবার আলতাফ সাহেবের দিকে তাকিয়ে বললেন, আমার তো জুনায়েদকে আগে থেকেই পছন্দ। আর মেয়েও যখন বলছে ও আমাদের মতামত মেনে নিবে, তখন আমরা রাজি। আলতাফ খান হাসলেন। আনোয়ার সাহেবকে মিষ্টি মুখ করিয়ে বললেন। আলহামদুলিল্লাহ। আতিকুর রহমানও মিষ্টি মুখ করালেন, হাসি মুখে বললেন, তাহলে এবার দিন তারিখ ঠিক করি। হ্যাঁ, অবশ্যই। আলতাফ খান সবার সামনে প্রস্তাব রাখলেন। আগামী সপ্তাহের শুক্রবার বিয়ের তারিখ ঠিক করলে হবে। আনোয়ার সাহেব অনেক গাইগুই করার পর শেষ পর্যন্ত আলতাফদের কাছে হার মেনে রাজি হয়ে গেলেন। বিয়ের দিন ঠিক করা হলো সামনের সপ্তাহের শুক্রবার। ছাদের এক কিনারায় দাঁড়িয়ে আছে আরুণিকা। তার সামনে মাথাটা নিচু করে দাঁড়িয়ে আছে মায়া। অনেকবার কথা বলার চেষ্টা করেছে সে, তবে আরুণিকা একবারও তার সাথে কথা বলেনি। মায়া মন খারাপ করে মাথাটা নিচু করে দাঁড়িয়ে রইল। কাঁদো কাঁদো কণ্ঠে বলল, কথা বলবি না আমার সাথে? আরুণিকা ঝটপট উত্তর, আমি কারোর সাথে কথা বলি না। সরি আরু, প্লিজ রাগ করিস না। আমি তোকে বলতে চেয়েও বলতে পারি নাই। আরুণিকা ভ্রু কুচকে তাকিয়ে বলল, কেন বলতে পারিসনি? আমি তোর ভাইয়ের সাথে প্রেম করি সেটা তোকে কিভাবে বলতাম বল? তুই তো জুনায়েদের বোন, তাই না? আরুণিকা অন্যদিকে মুখ ঘুরিয়ে বলল, তার জন্য বলবি না? আমি তো তোর বান্ধবী, তাই না? সরি আমার কলিজার টুকরা, এবারের মতো ক্ষমা করে দে, আর এই ভুল করবো না। আরুণিকা ভ্রু কুচকে তাকিয়ে বলল, এই তুই আর কয়টা বিয়ে করবি যে আর এই ভুল করব না বলতেছিস? আমি তো আর একটাও করতে চাই না, তবে তুই বললে আরেকটা করতে পারি। আরুণিকা চোখ কটমট করে তাকালো, বলল, কি বললি? তুই আবার আরেকটা প্রেম করবি, তাও আবার আমার ভাইকে রেখে? বলেই মারতে শুরু করলো মায়াকে। মারতে মারতে হঠাৎ মায়াকে জড়িয়ে ধরল। মায়াও শ্বাস ফেলে বলল, ক্ষমা করেছিস তো আমায়? ক্ষমা করতে পারি, এক শর্তে। কালকে আমায় খাওয়াতে হবে। আচ্ছা, খাওয়াবো। হিম শীতল হাওয়া বইছে বাইরে। আরুণিকা এক মনে বাইরে তাকিয়ে আছে। তার সদ্য ভেজা চুলগুলো বাতাসের তালে তালে দুলছে। আরুণিকা দূর রাস্তার দিকে তাকিয়ে এক মনে রাস্তার পথচারীদের দেখছে। এই পৃথিবীতে কত রঙের মানুষ আছে, তাদের কত ব্যস্ততা। শুধু ব্যস্ততা নেই আরুণিকার, তার এই জীবনে কোনো ব্যস্ততা নেই। আরু পাখির কি আজকে মন খারাপ? পঞ্চেধিক পুরুষালী কণ্ঠে আরুণিকা পেছনে ফিরে চাইল। পিছনে কাঙ্ক্ষিত ব্যক্তিকে উদ্দেশ্য করে বলল, আমার কেন মন খারাপ হতে যাবে আহনাব ভাই? কে জানে, আজকাল দেখছি ফেসবুকে কাকে নিয়ে যেন ওরা ধরে পোস্ট করছে। তা কে সেই প্রেমিক পুরুষ? আমি প্রেমিক পুরুষ নিয়ে পোস্ট করি আহনাব ভাই? আজকাল আকাশে বাতাসে তোর দুঃখের পোস্টগুলো উড়ে বেড়াচ্ছে। সে নিষ্ঠুর প্রেমিকের জন্য এত দুঃখ কেন? আমার কোনো দুঃখ নাই আহনাব ভাই। আর না, আমি আকাশে বাতাসে এগুলো উড়িয়ে বেড়াই। আরে আমি তো দেখি। শোন, একটা কথা বলি, দুঃখগুলো আকাশে বাতাসে না উড়িয়ে জমা করে রাখতে পারিস। তোর বাপ সেগুলো তোকে যৌতুক দিবে। আমার যৌতুকের কথা আপনার ভাবতে হবে না আহনাব ভাই। আর আমার স্বামী কি দুঃখ বেচে বড়লোক হবে নাকি? গুড আইডিয়া। শোন, এটা একটা আনকমন ব্যবসা, আর তোর বর যদি এই ব্যবসাটা করে তাহলে ভালো লাভবান হবে, বুঝছিস?
আপনি খুব অসভ্য। আহনাব দরজার দিকে যেতে যেতেই বলল। চিরজীবনই অসহ্য মানুষটার সাথে থাকতে হবে তোর আরও পাখি। আহনাব চলে যাওয়ার পর আরুণিকা মুচকি হাসল। সারা জীবন যদি আপনার সাথে কাটাতে হয় আমি তাতে রাজি। আপনি আমার সুখ, আপনি আমার প্রিয় অসুখ। খান বাড়িতে বিয়ের আয়োজন চলছে। খুব সাদামাটাভাবেই এখন বিয়েটা হবে, আর তার কিছুদিন পর বড় করে অনুষ্ঠান করা হবে। কাছের কিছু নিকটাত্মীয় ছাড়া তেমন কাউকে নিমন্ত্রণ করা হয়নি। তবে এবার আর আলতাফ খান নিজের ছোট বোন রুকায়াদের নিমন্ত্রণ করেনি। তাদের যথেষ্ট শিক্ষা হয়েছে। বড় বোনকে অনেক করে আসতে বলা হয়েছিল, তবে তিনি আসতে পারবে না জানিয়েছে। তার শ্বশুরমশাই হঠাৎ করে ভীষণ অসুস্থ হয়ে পড়েছে। দুপুরের দিকে বাড়ির গৃহিণীরা মিলে বিয়ের কেনাকাটা করতে গিয়েছে। আর 2 দিন পর বিয়ে, অনেক ব্যস্ততা দেখা যাচ্ছে তাদের মধ্যে। আরুণিকা বিয়েতে অনেক কাজ করে চলেছে নিজ দক্ষতায়। আরুণিকা বরাবরই পরিপাটি মেয়ে। কাজের বেলায় কোনো অলসতা তার মধ্যে দেখা যায় না। কাজ ফাঁকি দেওয়ায় এক ধাপ এগিয়ে আছে আয়েশা। কাজ দেখলেই তার পালায় পালায় ভাব। যখনই দেখবে কাজ অদৃশ্য হয়ে যাবে তখনই। আয়েশার বেলায়ও তাই, কাজ দেখলে তাকে আর পাইকে। আরুণিকা ক্লান্ত শরীরটা নিয়ে সোফায় গিয়ে বসলো। ঢকঢক করে ঠান্ডা পানি পান করলো। তখনই তার পাশে আহনাব এসে বসে বলল। এই কাজের মেয়ে সকিনা, কি করছিস? আরুণিকা ক্লান্ত শরীর নিয়ে চোখ বুলালো আহনাবের দিকে। হাতের উল্টো পিঠ দিয়ে কপালের ঘামটুকু মুছে নিয়ে বলল। আমি কাজের মেয়ে সকিনা আহনাব ভাই। তা নয় তো কি, সারাদিন এত এত কাজ করছিস, আমার খুব মায়া মায়া ফিলিংস হচ্ছে। এর জন্য তোকে অস্কার পুরস্কার দেওয়া হবে। তুই হবি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের আদর্শ। আরুণিকা বিরক্তিতে চোখ দুটো বুজে ফেলল। তার এখন কথা বলতে একটুও মন চাইছে না। কিছুতে সে এই চোখ খুলবে না। এই চোখ দুটি আজ খোলা বারণ আছে। তার মনে মনে করা প্রতিজ্ঞাটা বেশিক্ষণ টিকল না। আহনাবের অদ্ভুত অদ্ভুত কথায় সে চোখ দুটো খুলে তাকালো। আহনাব তাকে মাথা থেকে পা পর্যন্ত দেখে নিয়ে বলল। তোকে কেমন কেমন লাগছে আরু? আরুণিকা ভ্রু কুঁচকে তাকালো। নিজের দিকে ভালো করে দেখে বলল। কেমন লাগছে আহনাব ভাই? হুম হুম। আহনাব কিছুক্ষণ চুপ থেকে বলল। তোকে একদম বউ বউ লাগছে। আর জানিস কার বউ লাগছে তোকে? কার? আহনাফ খানের বউ বউ লাগছে। আচ্ছা, তুই কি আহনাফ খানকে চিনিস? আরুণিকা বিরক্তিতে চোখ মুখ কুঁচকে তাকালো। কোনো মতে নিজের রাগটাকে সংবরণ করে বলল। না আহনাব ভাই, আমি একদমই চিনি না, আর আমি চিনতেও চাই না। আপনি এবার এখান থেকে যান তো। তা চিনবি কেন? তুই তো চিনবি টাকওয়ালা ভড়িওয়ালা ব্যাডাকো। আমার মতো হ্যান্ডসাম ছেলেকে চিনবি কেন? তার জন্য আলাদা চোখ লাগবে, বুঝছিস? কথাটা বলেই আহনাব গান গাইতে গাইতে চলে গেল। ভালোবেসে সুখী নিভৃতে যতনে আমার নামটি লেখো তোমার মনের মন্দিরে। ভালোবেসে সুখী নিভৃতে যতনে আমার নামটি লেখো তোমার মনের মন্দিরে। আমার পরাণে যে গান বাজেছে তাহার তালটি শেখো তোমার চরণ মঞ্জিরে। ভালোবেসে সখী নিভৃতে যতনে আমার নামটি লেখো তোমার মনের মন্দিরে। আরুণিকা ফ্যালফাল দৃষ্টিতে তাকিয়ে বলল। লোকটা এত অসহ্য, কি দেখে যে তার প্রেমে পড়লাম আমি। এই মানুষটাকে নিয়ে সারা জীবন থাকবো কেমনে? কাছের কিছু আত্মীয় স্বজন এসে ভরে গেল পুরো খানবাড়ি। আজ জুনায়েদ আর মায়ার আকোদ হবে। সকাল সকাল সেজে উঠেছে খানবাড়ি। আর সাজানোর দায়িত্বে রয়েছে আরুণিকা, আরুণিকার ছোট কাকা আর অভ্র। আহনাব বরাবরই এসব ব্যাপার এড়িয়ে চলে। তার এসব বিরক্ত লাগে খুব। অভ্র ফুলের ঝুড়ি নিয়ে সাজাতে যাওয়ার সময় সে ধাক্কা খেল কারো সাথে। নিজেকে সামলে সামনে তাকিয়ে দেখে সেখানে আয়েশা। অভ্র কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল। এই তুমি কি দিনকানা হয়েছো? চোখে দেখতে পাও না? আপনি চোখে দেখতে পান না? আমাকে জিজ্ঞেস করছেন আমি দিনকানা কিনা? আমি দিনকানা হলেও আপনিও দিনকানা। আমি মোটেও দিনকানা নই। তুমি দেখতে পাচ্ছ না আমার হাতে ফুলের ঝুড়ি? নাকি তুমি সত্যিই দিনকানা? আয়েশার রাগ লাগলো। ফোঁস ফোঁস করতে লাগলো সে।
হাতের এক আঙুল উঁচিয়ে বলল, আপনি দিন কানা, আপনার বউ দিন কানা। অভ্র সামান্য হেসে মাথাটা নুইয়ে বলল, শোনো মেয়েদের এত রাগ করতে নেই। আর তোমার মতো বাচ্চা বাচ্চা টাইপ মেয়েদের তো একেবারেই রাগ করতে নেই। কথাটা বলেই অভ্র সামনে হাঁটা শুরু করলো। আয়েশা এক মনে তাকিয়ে রইল অভ্রের যাওয়ার দিকে। অদ্ভুত রকমভাবে অভ্রের হাসিটা তার বেশ সুন্দরই লাগছে। আয়েশা মনে মনে বলল, তার হাসিটা তো সুন্দর না হলেও তো পারতো, প্রথম দেখায় বুকের ভিতরে চিনচিন ব্যথা না করলেও তো পারতো, তার ওই মায়াবী হাসিটা আমার মৃত্যু না হলেই পারতো। 3টের দিকে মায়াদের বাড়ির সকলে খান বাড়িতে আসলো। মূলত তাকতটা এই বাড়িতেই হবে। মায়াকে আজ খুব সুন্দর লাগছে। জুনায়েদ তো চোখ ফিরাতেই পারছে না। ভালোবাসার মানুষটা এমনিতেই সবসময় সুন্দর, তবে আজ যেন মায়াকে একটু বেশি সুন্দর লাগছে। জুনায়েদের যেন চোখ ফিরানোই দায়। সে মায়ার দিকে একটু এগিয়ে গেল, কণ্ঠটা একটু খাদে নামিয়ে বলল, আমার মায়াপরীকে আজ যেন পরীর মতো লাগছে, আমি যে চোখ ফেরাতেই পারছি না। মায়া লাজুক হাসল, মাথাটা নিচু করে ফেললো স্বতন্ত্র বেগে। তুমিও না জুনাইদ, এভাবে কাছে আসছো কেন? সবাই দেখছে তো। জুনায়েদ ভাবলেশভাবে বলল, আমি আমার বউয়ের কাছে যাচ্ছি, তাতে তোমার কি? বউ শব্দটা শুনে মায়া চোখ তুলে তাকালো জুনায়েদের দিকে। তার চোখ দুটো টলমল করে উঠল। শেষ পর্যন্ত তার ভালোবাসা পূর্ণতা পেল। এই মানুষটা তার হলো, একান্ত তার ব্যক্তিগত সম্পত্তি হলো। আচ্ছা, ভালোবাসা কি এত সুন্দরও হয়? হয়তো বা হয়। যখন ভালোবাসার পূর্ণতা পায় তখনই ভালোবাসা সুন্দর হয়। আর যখন বিচ্ছেদ নামক ঝড়টা আসে, তখন পৃথিবীর সবচেয়ে অসুন্দর জিনিস মনে হয় ভালোবাসাকে। আসলে ভালোবাসা সুন্দর নাকি অসুন্দর, এটার উত্তর একজনের কাছে এক এক রকম। ভালোবাসার মানুষটাকে নিজের করে পাবার মতো আনন্দ আর কিছুতেই নেই। আজ যেন জুনায়েদেরও সেই রকমই আনন্দ। সে আজ তার ভালোবাসার মানুষটাকে নিজের করে পেল। তার যেন খুশির বাঁধ ভাঙছে না। এই তো কিছুক্ষণ আগে জুনায়েদ আর মায়ার আকত শেষ হলো। সবাই আনন্দের সাথে পুরো সময়টা উপভোগ করলো। এবার মায়াদের বাড়ি ফিরবার পালা। মায়ারা সবার কাছ থেকে বিদায় নিল। মায়া আর চোখে জুনায়েদের দিকে তাকালো। জুনায়েদের চোখ মুখ শুকিয়ে গেল। বেচারা বিয়ে করেও নিজের নতুন বউয়ের সাথে একটু কথা বলতে পারছে নেই। এই নিয়ে তার মনটা ভার হয়ে গেল। মায়ার ওপর অজানা অভিমান হলো। বিয়েবাড়ির আমেজ শেষ হলো অনেকক্ষণ। সবাই যার যার মতন করে ঘুমোতে গেল। জুনায়েদের চোখে ঘুম নেই। মায়ার সাথে কথা না বলে ঘুমাতে পারবে না। জুনায়েদ অনেক কয়বার মায়াকে ফোন করেছে, কিন্তু মায়ার ফোন ধরার কোনো নামগন্ধই নেই। জুনায়েদ বিরক্ত হলো। বিরক্ত মাখা মুখ করে আবারও ডায়াল করলো মায়ার নাম্বারে। তবে এবার আর নিরাশ হলো না। মায়া ফোন রিসিভ করে কানে ধরল। জুনায়েদ রাগ দেখিয়ে বলল, এতক্ষণ কোথায় ছিলে তুমি? ফোন ধরছিলে না কেন? কেন, কি হয়েছে? কি হয়েছে মানে? কখন থেকে ফোন করতেছি আমি, কোথায় ছিলে তুমি? আরে এত রাগ করছো কেন? ওয়াশরুমে ছিলাম আমি। জুনায়েদের রাগটা একটু কমলো। সে মায়াকে জিজ্ঞেস করলো, কি করছো তুমি? এই তো তোমার সাথে কথা বলি। তাদের কথোপকথন অনেকক্ষণ পর্যন্ত চলল। আতিকুর রহমান নিজের ঘরে বসে আছে। নিজের স্ত্রীর সাথে কথা বলবে বলে সে এখনও ঘুমায়নি। তবে জেসমিন বেগমের আসার নামগন্ধই নেই। আতিকুর রহমান বিরক্ত হলো স্ত্রীর উপর। জেসমিন বেগম খাটে এসে বসলেন। আতিকুর রহমানকে জিজ্ঞেস করলেন, কিছু বলবে নাকি? এখনও ঘুমোওনি? হ্যাঁ বলবো, শোনো, জুনায়েদের তো বিয়েটা দিয়ে দিলাম, এবার তো মেয়েটারও বিয়ে দিতে হবে। ছোট আরুনিকা কত বড় হয়ে গিয়েছে, খেয়াল আছে? জেসমিন বেগম বালিশে মাথা দিতে দিতে বলল, সেসব নিয়ে এখন কথা বলতে ইচ্ছে করছে না, পরে কথা বলি, খুব ঘুম পাচ্ছে। আতিকুর রহমান স্ত্রীর কাছে পাত্তা না দিয়ে নিজেও ঘুমিয়ে পড়ল। সময়টা 11টা হয়তো। পুরো ক্যাম্পাস জুড়ে রয়েছে শিক্ষার্থীদের ভিড়। নিজের স্বপ্ন পূরণের আশায় সবাই এখানে এসেছে। কেউ বা ক্যাম্পাস জুড়ে হাঁটাহাঁটি করছে, কেউ বা গ্রুপ স্টাডি করছে, কেউ বা মাঠের মাঝখানে গোল হয়ে আড্ডা দিতে মশগুল। আরুণিকা আর মায়া গিয়ে বসলো তাদের বন্ধুদের মাঝে। তাদের দলে মোট 6 জন সদস্য। তারা যেন এক আত্মায় এক প্রাণ। আরুণিকা আর মায়া আসাতে বন্ধু মহলে যেন প্রাণ ফিরে পেল। সকলে আড্ডায় মেতে উঠল। একের পর এক টপিক নিয়ে চলতে থাকলো আড্ডা। একসময় তাদের টপিক হয়ে উঠল আহনাব। একজন তো বলে উঠল, এই আরও, তোর আহনাব ভাইকে যদি পেতাম সাথে সাথেই নিজের করে রাখতাম। আহা কি দেখতে, পুরাই ড্যাশিং। আরুণিকা বিরক্ত হলো।
বিরক্তিতে তেতে উঠল সে, দাঁতে দাঁত চেপে বলল, তুই আহনাব ভাইকে দেখলে ওনাকে কিভাবে তোর ড্যাশিং মনে হয়, পুরোই রাক্ষস একটা। তোর ওনাকে রাক্ষস মনে হতে পারে কারণ তোর সাথে ওনার আদাই কাজকলা ভাব। ইস, লোকটার কি পার্সোনালিটি, যে কেউ দেখে ক্রাশ খাবে। আরুণিকা মুখ ভেঙচে দিয়ে বলল, ওনাকে দেখে ক্রাশ খাবে কোন পাগলে? আরুণিকার কথা শেষ হতেই মায়া ভরাত্ম চোখে সামনে তাকিয়ে রইল। মায়া কাঁপা কাঁপা কণ্ঠে বলল, ভাইয়া আপনি এখানে? মায়ার চোখ অনুসরণ করে আরুণিকা ও পেছন ফিরে চাইল। আহনাবকে দাঁড়ানো দেখে সে ঢোক গিলল। লোকটা কি সব শুনে ফেললো নাকি? ইস, আজ আমায় কে রক্ষা করবে ওই রাক্ষসের থেকে? লোকটা তো আমায় কাঁচা চিবিয়ে খাবে। হে খোদা, এবারের মতো বাঁচো আমায়, প্লিজ প্লিজ প্লিজ। আহনাব চোখ গরম করে তাকিয়ে রইল আরুণিকার দিকে, ঝাঁঝালো কণ্ঠে বলল। বাসায় চল আরু। আরুণিকা ভয় পেল। সে আজ কিছুতেই বাসায় যাবে না। লোকটা তাকে মেরে ফেলবে। আচ্ছা, তাকে কিভাবে মারবে? গাড়ির নিচে ফেলে, নাকি ছাদ থেকে ফেলে? ছাদ থেকে ফেললে কি সে একেবারেই মরে যাবে? আরুণিকা কিছুতেই এখন মরতে চায় না। এখনও বিয়ে করেনি, নাতি নাতনির মুখ দেখেনি, সে এখন কিভাবে মরবে? আরুণিকা কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আমি এখন যেতে পারবো না আহনাব ভাই। আহনাব ধমকে উঠল। আরুণিকাকে বলল, এখন উঠতে বলছে, তাড়াতাড়ি চল, নইলে কিন্তু খারাপ হয়ে যাবে আরু। আহনাপের ধমকে চুপসে গেল আরুণিকা। বাধ্য মেয়ের মতন হাঁটা শুরু করলো আহনাপের সাথে। তারা একটা রিকশায় গিয়ে উঠল। তবে রিকশাটা তাদের বাড়ির উদ্দেশ্যে ছুটল না। রিকশার রাস্তা ঘুরে গেল অন্যদিকে। আরুণিকা চিৎকার করে বলল, আমরা কোথায় যাচ্ছি আহনাব ভাই? এটা তো বাড়ির রাস্তা না। হ্যাঁ, এটা বাড়ির রাস্তা না। আমরা তো বাড়িতে যাচ্ছি না আরু, আমি তো তোকে মেরে ফেলতে যাচ্ছি। আরুণিকা ঢোক গিলে বলল, আপনি আমায় মেরে ফেলতে যাচ্ছেন? আহনাপের সোজা সাপটা উত্তর। তবে কি তোকে আদর করতে নিয়ে যাচ্ছে? প্রায় 1 ঘন্টা পর তারা একটা নদীর তীরে এসে থামল। নদীটা হয়তো তেমন বড় না, শাখা নদী হয়তো, তবুও পরিবেশটা বেশ মনোমুগ্ধকর। আরুণিকা হাঁ করে তাকিয়ে রইল, লাফিয়ে উঠে বলল, ওয়াও, জায়গাটা এত সুন্দর কেন আহনাব ভাই? এখানে আরু পাখির মতো একজন সুন্দর মানুষ এসছে, তাই। কথাটা শুনে আরুণিকা তাকালো আহনাপের দিকে, বলল, আহনাব ভাই, জায়গাটা সত্যি অনেক সুন্দর। আমি এর আগে এত সুন্দর জায়গা দেখিনি। প্রকৃতি এত সুন্দর হয়। আহনাপ আরুণিকাকে সামনে নিয়ে আসলো, তার কাঁধে মাথাটা রেখে বলল, তুমি ভুল বলছো আরু পাখি, জায়গাটার থেকে আমার আরু পাখি আরো বেশি সুন্দর। আহনাপ হাত দিয়ে সামনের দিকে ইশারা করে বলল, বুঝছে, দেখছো ওই নদীটা কত স্নিগ্ধ? তার থেকে বেশি স্নিগ্ধ আমার আরুণিকা। এই যে পৃথিবীতে এত সুন্দর সুন্দর জিনিস, তাদের থেকে সুন্দর বেশি আমার আরুণিকা। আরুণিকা বরফ হয়ে রইল, তার শরীর কাঁপছে। সে কোনো মতে কোনো বাক্য উচ্চারণ করতে পারল না। তার খোলা চুলগুলো বাতাসের তালে তালে উড়ে চলেছে। এই সুন্দরতম মুহূর্তটা সে উপভোগ করতে পারছে না, কোনো মতেই পারছে না। বিকেলের শেষ ভাগ। এতক্ষণ পর্যন্ত আহনাপ আর অরুণিকা নদীর তীরে বসেছিল। এখন তাদের বাড়ি ফিরবার পালা। তারা বাড়ির উদ্দেশ্যে যাবে বলে উঠে দাঁড়ালো। আহনাপ আরুণিকার হাত দুটো ধরে বলল, আরু পাখি, একটা কথা মনে রাখবি, তুই শুধু আহনাফের। এই পৃথিবীতে যা কিছু হোক না কেন, আরু পাখি শুধু আহনাফের। হালে না চাইলে তোকে কেউ আমার থেকে কেড়ে নিতে পারবে না। আরুণিকা মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল। প্রেমিক পুরুষেরা এত সুন্দর করেও ভালোবাসতে পারে? এই মানুষটা তাকে এত ভালোবাসে? তার সামনে দাঁড়ানো এই প্রেমিক পুরুষটা একমাত্র তার ব্যক্তিগত সম্পত্তি। সে কি এত সুখ পাবার যোগ্য নাকি? রাতের খাবার খেতে সকলে বসলো। খানবাড়ির সকলে হাজারো ব্যস্ত থাকলেও রাতের খাবারটা তারা একসাথে খায়। এই নিয়মের কোনো হেরফের হয় না কোনো সময়। মিনা বেগম রান্নাঘর থেকে খাবার নিয়ে টেবিল সাজাচ্ছে, সাথে সাহায্য করছে আসমাও। এই পরিবারের সকলের মধ্যে অনেক মিল রয়েছে। এই যে যাদের মধ্যে এত ভালো সম্পর্ক, মনেই হয় না তারা অন্য বাড়ি থেকে এসেছে। মিনা বেগম খাবার নিয়ে আসার সময় হোঁচট খেল, পায়ে ব্যথা পেল প্রচণ্ড রকম। ব্যথায় চোখ মুখ কুঁচকে হাসূচক শব্দ করল। তার চিৎকার শুনে বাড়ির সকলে ছুটে গেল, তাকে ধরে দাঁড় করালো, সোফায় নিয়ে গিয়ে বসালো।
আহনাব এতক্ষণ চুপচাপ সব দেখে যাচ্ছিল। সে মায়ের সামনে গিয়ে তাকে ধমক দিয়ে বলল, দেখে শুনে চলাফেরা করবে তো মা, লাগলো তো পায়ে। মিনা ছেলের মুখে মা ডাক শুনে নিজের ব্যথার কথা ভুলে গেল। তার চোখ দুটো ছলছল করে উঠল। যে ছেলেকে এত বছরে একবারও মা বলে ডাকেনি, সে আজ তাকে মা বলে ডাকছে। এটা যেন মিনা বিশ্বাসই করতে পারছে না। মিনা কাঁপা কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করলো, তুই আমায় মা বলে ডেকেছিস আহনাব? আহনাব মাথাটা নিচু করে ফেলল। মাথা নিচু করেই বলল, কেন, আমি কি তোমায় মা বলে ডাকতে পারি না? কেন পারবি না? 100 বার পারবি। তুই কি আমাদের ক্ষমা করতে পেরেছিস বাপ? আহনাব অল্প হাসল। মায়ের কোলে মাথা রেখে বলল, আমি তো তোমাদের অনেক আগেই ক্ষমা করে দিয়েছি মা। আর তোমাদের ক্ষমা করার প্রশ্ন আসছে কোত্থেকে? হ্যাঁ, আমি তোমাদের উপর একটু অভিমান করেছি, এই যা। সেটা তো দীর্ঘদিনের জন্য না। মীরা বেগম কান্না করে দিল, বলল, আমাদের ক্ষমা করেছিস বাপ? আহনাব মিনার হাত দুটো ধরে বলল, মায়েরা কি কখনো ক্ষমা চায়? মিনা জড়িয়ে ধরল ছেলেকে। খানবাড়ির সকলে দেখল মা ছেলের মিলনের দৃশ্য। সবার চোখে পানি চিকচিক করছে। রাগ অভিমান বাড়ায়, অভিমান থেকে দূরত্ব, দূরত্ব থেকে নষ্ট হয় কিছু সুন্দর সম্পর্ক। আহনাব মায়ের থেকে মাথা তুলে আলতাফ আর আতিকুরের দিকে তাকালো। তাদেরকে দেখিয়ে ঠোঁট উল্টিয়ে বলল, তবে দুটো মানুষকে কখনো ক্ষমা করব না। যে মানুষরা নিজের ছেলে মেয়েদের অবিশ্বাস করে, তাদের ক্ষমা করব না। আলতাফ ভ্রকুচকে বলল, তাহলে তোমাদের মাকে ক্ষমা করছো কেন? সেও তো অবিশ্বাসে করেছে। আহনাব তার মাকে জড়িয়ে ধরে বলল, কারণ আমার মাকে বেশি ভালোবাসি, আর কাউকে বাসি না। আলতাফ বাচ্চাদের মতন ঠোঁট উল্টে বলল, যাও যাও, মাকেই ভালোবাসো, বাবাকে ভালোবাসতে লাগবে না। আলতাফের বাচ্চামো কথাতে ফিক করে হেসে দিল মিনা। তার সাথে সাথেই হেসে দিল বাড়ির সকলে। ফাঁকা রাস্তায় দাঁড়িয়ে আছে আয়েশা। রিকশার জন্য অপেক্ষা করছে সে। আজ যেন একটা রিকশাও নেই। রিকশাওয়ালা যেন আজ হরতাল করেছে। আয়েশা বিরক্ত মাখা মুখে দাঁড়িয়ে আছে রাস্তার পাশে। প্রচুর রকমের অসহ্য লাগছে তার। মিস দিনকানা এখানে যে? কারো কণ্ঠে আয়েশা সামনে তাকালো। সামনে অভ্রকে দেখে তার চোখ মুখ কুঁচকে ফেলল। প্রচুর রাগী কণ্ঠে বলল, আপনি আমায় আবার তিনকানা বলছেন? দিনকানাকে দিনকানা বলবো না তো কাকে বলবো? আয়েশার রাগ লাগলো প্রচুর, তবুও চুপ করে রইল সে। কোনো এক সময়ের ভালো লাগার মানুষটাকে আজ যেন প্রচুর অসহ্য লাগছে তার। আয়েশার উত্তর না পেয়ে অভ্র আবার বলল, তা মিস দিনকানাকে কি আমি হেল্প করতে পারি? মানে তাকে কি আমি বাসায় পৌঁছে দিতে পারি? আয়েশা অন্যদিকে মুখ করে বলল, তার দরকার নেই। আহা চলো তো, আজ আর মনে হচ্ছে রিক্সা পাবে। তার থেকে আমার সাথে চলো, শুধু শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে কষ্ট করবে কেন? অভ্রের কথাটা পছন্দ হলো আয়েশার। সে অনেকক্ষণ ধরেই রিক্সার জন্য অপেক্ষা করছে, একটা রিক্সাও পাচ্ছে না। তার থেকে বরং লোকটার সাথে যাওয়াই যায়। যেই ভাবা সেই কাজ। আয়েশা অভ্রের গাড়িতে গিয়ে বসলো। অভ্র মুখে হাসি ফুটিয়ে গাড়ি চালানো শুরু করলো। ঘড়ির কাঁটা ঠিক রাত 9টা ছুঁই ছুঁই। বড় একটা দোতলা বাড়ির ছাদে বসে আড্ডা দিচ্ছে 5 বন্ধু। অনেক বছর পর সকলে একসাথে হয়েছে। হারিয়ে গিয়েছে নিজেদের পুরনো অভ্যাসে। বাড়িটা মূলত আহনাবের বন্ধু নিশাতের। সেখানেই এক হয়েছে তারা সকলে। রয়েছে আহনাব আর অভ্র। চলছে পুরনো দিনগুলো নিয়ে আলোচনা। এবার আলোচনার মুখ্য বিষয় হচ্ছে আহনাব। নিশাত বলল, তোদের মনে আছে আমরা যখন কলেজে পড়তাম তখন একটা মেয়ে কি পাগলই না ছিল আহনাফের জন্য? অভ্র আহনাবকে ধাক্কা দিয়ে বলল, মনে থাকবে না কেন? ইস, মেয়েটা কি কি করেছে আহনাবের জন্য, আর আমাদের আহনাব তো পাত্তাই দেয়নি। নিশাত আফসোস করে বলল, ঠিকই বলছোস, মেয়েটা কত পাগল ছিল, খুব ভালোবাসতো আহনাবকে। বেচারির জন্য আমার খুব খারাপ লাগছিল। আহনাব রাগ দেখিয়ে বলল, শালা, তোর যখন এত খারাপ লেগেছে তুই নিজে বিয়ে করে নিতে। নিশাত মুখ ভার করলো, ঠোঁট উল্টে বলল, মেয়েটা তো ভালো করে আমার দিকে তাকায়নি। আমাকে যদি একটু পাত্তা দিত, বিশ্বাস কর, কাজী অফিসে নিয়ে গিয়ে বিয়ে করে ফেলতাম। নো সারাসারি, বুঝলি? অভ্র চাপা হাসলো, বলল, এর জন্যই তোর আজ পর্যন্ত কোনো প্রেমও হলো না।
নাহিদ কোল্ড ড্রিঙ্কস ঢালতে ঢালতে বলল, তবে যা বলিস, মেয়েটা কিন্তু হেব্বি সুন্দরী ছিল। তখনকার সময়ের কলেজের মধ্যে সেরা 10 জন সুন্দরীদের মধ্যে একজন ছিল। আমাদের হিরো তাকে কি ছেঁকাটাই না দিল, বেচারি শেষমেশ কলেজ ছাড়তে বাধ্য হলো। আহনা ভ্রু কুচকে তাকালো নাহিদের দিকে। নাহিদের পিঠে হাত দিয়ে ঘষে দিয়ে বলল, আমি ছ্যাঁকা দিছি মানে? আমি তার সাথে প্রেম করছি যে ছ্যাঁকার কথা আসছে? আমি তাকে কলেজ ছাড়তে বলেছিলাম? যে নিজে থেকে ছাড়ছে সে নিজে থেকে ছাড়ছে, তাতে আমার কি দোষ? তোরা থামবি? পুরনো কথা তুলে এই মুহূর্তটা নষ্ট করেছিস কেন? আজ এত দিন পর আমরা এক হয়েছি, এনজয় কর মুহূর্তটা। অভ্রের কথায় সায় জানালো সবাই। তুলল অন্য গল্প। কলেজ ক্যাম্পাসে তাদের হইচই, ক্যাফেটেরিয়ায় চায়ের আড্ডা। কলেজে এই 5 জন ফেমাস গ্যাং হিসেবে পরিচিত ছিল। এক নামে তাদের সবাই চিনত। স্যার ম্যামদের প্রিয় ছাত্র ছিল এই 5 জন। তাদের গ্রুপটার নাম ছিল কিং গ্রুপ। কোথায় গেল সেই সব দিনগুলো? ব্যস্ততার ভিড়ে এইভাবেই এই তো হারিয়ে যায় বন্ধুমহল। পরিচিত বন্ধুগুলো হয়ে ওঠে অপরিচিত। ব্যস্ততার জন্য সময় না দিতে পেরে বন্ধুমহলে ফাটল ধরে। আস্তে আস্তে দূরত্ব বাড়ে। একসময় শেষ হয়ে যায় বন্ধুমহল। তবুও দিন শেষে বহু বছর পর তারা যখন একসাথে হয়, হয়ে ওঠে তারা চঞ্চল। ভালোবাসার দিনগুলি ফিরে পেতে চায় বারবার। স্কুল আর কলেজের লাইফের বন্ধুরা যখন এক হয়, তারা হয়ে ওঠে বাচ্চা। হাজারো বাচ্চামো ভিড় করে তাদের মধ্যে। আহনাবদের কিং গ্রুপও যেন আজ প্রাণ ফিরে পেয়েছে। পেয়েছে পুরনো দিনগুলো ফিরে। বাচ্চা মতে ভরে উঠেছে তাদের মধ্যে। হাসতে হাসতে যেন এক একজনের পেট ফেটে যাচ্ছে। তাদের গ্রুপের মধ্যে একটু চুপচাপ ছিল তুহিন। সবসময় পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে। আজে বাজে বিষয়ে খুব কথা বলে। এই যে আজকের দিনেও সে চুপচাপ। সবাই এত আড্ডা দিচ্ছে আর সে নীরবে শুনে যাচ্ছে। এবার মুখ খুলল চুপচাপ স্বভাবের তুহিনও। বলল, তবে যা বলিস, কলেজের সবচেয়ে ফেমাস বয় ছিল আনহাব আর অভ্র। মেয়েরা তো তাদের বলতে অজ্ঞান ছিল। অভ্রের গান শোনার জন্য কত মেয়ে অপেক্ষা করত। মেয়েরা তো একটাই কথা বলতো, ইস, আনহাব আর অভ্রের মতো যদি জীবনসঙ্গী পেতাম। তুহিনের কথায় সবাই হৈ হৈ করে উঠল। নিশাদ বলল, আহনাফ আর অভ্রের বন্ধুত্ব নিয়েও ও সবাই আলোচনা করত। আমরা তো পরে এসেছিল ওদের গ্রুপে। অভ্র আর আহনাফের বন্ধুত্ব ছিল আরও আগে থেকে। দুজনকে কখনো আলাদা মনে হতো না। তাদের বন্ধুত্ব কলেজে অনেক ফেমাস ছিল, যাই বলিস। তুহিন দীর্ঘশ্বাস ফেলে বলল, আনহাবকে যে মেয়েটা পছন্দ করত, কি যেন নাম? ও হ্যাঁ, শারমিন। তার নাকি 1 বছর আগে বিয়ে হয়ে গেছে। সকলে একযোগে তাকালো তুহিনের দিকে। সকলের ভ্রু দুটো কুঁচকে গেল। প্রশ্নসিক্ত চোখে তাকিয়ে বলল, তুই কিভাবে জানলি শারমিন নামের মেয়েটার বিয়ে হয়ে গিয়েছে? শারমিনের সাথে যার বিয়ে হয়েছে সে হলো আমার ফুফাতো ভাইয়ের বন্ধু, তাই একটু খবর পেয়েছি। নিশাত আহনাবের দিকে তাকিয়ে বলল, তুই কি কাউকে পছন্দ করিস আহনাফ? কাউকে পছন্দ না করলে তো এত সুন্দরী মেয়েকে না বলতি না। আহনাব দীর্ঘশ্বাস ফেলে বলল, প্রথমত, সুন্দরী বলে তাকে ভালোবাসতে হবে, এটা কোনো কথা না। আর দ্বিতীয়ত, আমার জীবনে আমার ছোট আরও আছে, যাকে আমি সেই ছোট্টবেলা থেকে ভালোবাসি। যে আমার জীবনের সব, যে আমার আরও পাখি। আর আরও পাখি ছাড়াই আহনাফ আর কারো নয়, কারো না। আহনাবের কথায় দুজোড়া চোখ বিস্মিতভাবে তাকালো। আর অভ্রের চোখ নেমে এলো বিষাদ। চোখ দুটো ছলছল করছে তার। তার নীলাবতীর কথা সে অন্য কারো মুখে শুনে সহ্য করতে পারল না। অভ্র চোখ দুটি বুঝে ফেলল সাথে সাথেই। কিছু সময় পর সে চোখ খুলে আহনাবের দিকেই তাকালো। আহনাব তার জীবনে অনেক বড় নিয়ামত। আজকে এই অভ্র যা হয়েছে তার সবটুকুই আহনাবের জন্য। সে যখন টাকার অভাবে পড়াশোনা করতে পারত না, তখন কত সাহায্য করত আহনাব তাকে। এমনও হয়েছে আহনাব তার বই দিয়ে দিয়েছে তাকে পড়তে, মায়ের ওষুধ কিনা, নিজের পড়াশোনার খরচ কত চালিয়েছে আহনাব। কিভাবে অভ্র পারবে এই মানুষটার থেকে তার ভালোবাসা কেড়ে নিতে? সে কিছুতেই পারবে না। আর ভালোবাসা কেড়ে নেবেই বা কী করে? আরও তো অভ্রকে ভালোবাসে না, সে তো আহনাবকে ভালোবাসে। অভ্র আবারও চোখ বন্ধ করলো। মনে মনে বলল, আমার জীবনে যা কিছু হয়েছে সবটা তোর জন্য। আমার জীবনের পূর্ণতার পুরোটাই তুই। তোর সুখের জন্য যদি নীলাবতীকে ভুলে যেতে হয়,
আমি তাও পারবো। মায়ার আকদের পর এই প্রথম মায়া তার শ্বশুর বাড়ি আসছে। মূলত আরুণিকা জোর করে নিয়ে এসেছে। কলেজ থেকে ফেরার পথে সে মায়াকে নিয়ে এসেছে তার সাথে। মায়া অনেকবার না বলেছিল, তবে কে শোনে কার কথা। শেষ পর্যন্ত আরুণিকার কাছে হার মেনে মায়া আসতে বাধ্য হলো খানবাড়িতে। এখানে আসার পর থেকে সকলের এত এত আপ্যায়ন যেন হজম হচ্ছে না মায়ার। সে তো আরও অনেকবার এসেছে এই বাড়িতে, তাহলে কেন সবাই এত আপ্যায়ন করছে? মায়া পেটের কথা পেটে চেপে রাখতে পারে না কোনো সময়, মুখ দিয়ে বেরিয়ে যায় পেটের কথাগুলো। এবারও তাই হলো। সে বলল, আন্টি, আমি তো আগে আরও অনেকবার এসেছি, তাহলে এখনও তো আপ্যায়ন করছো কেন? জেসমিন বেগম মায়ার মাথায় হাত বুলিয়ে বললেন, তখন তো তুমি আরুর বান্ধবী হিসেবে এসেছো মা, এখন তো আর সেই পরিচয় আসনি। এখন এসেছো খানবাড়ির বউ হয়ে, একটু তো আপ্যায়ন করতে হয়। মায়া লজ্জা পেল। খানবাড়ির বউ শুনে সে লজ্জায় মিঙে গেল, মাথাটা নিচু করে ফেলল সাথে সাথেই। ইস, সে এখন এই বাড়ির বউ, সে তো ভুলে গিয়েছিল। মিনা বেগম কৌতুকের স্বরে বলল, বাড়ির বউদের আপ্যায়ন না করলে তারা যদি শাশুড়িদের সাথে ঝগড়া করতে আসে? মায়া মাথা তুলে তাকালো। মিনা বেগমের দিকে তাকিয়ে বলল, কি বলছো আন্টি? আমি ঝগড়া করব? করতে তো পারে, তাই না? মায়া ঠোঁট উল্টে বলল, আমি এই বাড়ির ভালো বউ হব, দেখে নিও আন্টি, তোমাদের কোনো অভিযোগ করতেই দিব না। হুম, কত হবে দেখা যাবে তো। এখনো মা বলতে শেখো নাই। আমাকে এই বাড়ির সবাই বড় মা বলে ডাকে। আমাকে বাদ দাও, নিজের শাশুড়িকেই তো এখনো মা বলো নাই। মায়া মাথাটা নিচু করে ফেলল, আমতা আমতা করে বলল, অনেক দিনের অভ্যেস তো, একটু টাইম লাগবে আন্টি। মিনা মায়ার মাথায় হাত বুলিয়ে বললেন, আমি তো মজা করছিলাম মা, তুমি যত খুশি টাইম নাও, তবে মা বললে মন থেকে বলতে হবে। মায়া বাধ্য মেয়ের মতন মাথাটা কাত করে বলল, আচ্ছা। পরন্ত বিকেল। এই বিকেলটা হয়তো আড্ডার সময়। বাঙালিরা বিকেলে সবাই হয়তো ছাদে কিংবা বসার ঘরে আড্ডা দেয়, এটা তাদের রোজকার নীতি। আজ ও তার ব্যতিক্রম হয়নি। বিকেল হতে না হতেই আরুণিকারা সবাই ছাদে বসে আড্ডা দিতেছে। উপস্থিত রয়েছে মায়া আর অভ্র। অভ্র যেন এতদিন এই বাড়ির ছেলের মতন হয়ে গিয়েছে। বাড়িতে কোনো কিছু হলে তাকে ডেকে আনা হয়, আর সেও সারাদিনের ব্যস্ততা বলে ছুটে চলে আসে। খান বাড়িটা যেন সবসময় হাসির ঝংকার তোলে, আনন্দে মেতে থাকে যেন সবসময়। আজকেও ছাদে বেশ বড়সড় করে আড্ডা চলছে। আয়েশা সকলকে সিঙ্গারা দিতে দিতে বলল, চলো না সবাই মিলে ট্রুথ অ্যান্ড ডেয়ার খেলি। আয়েশা যতটা উৎসাহ নিয়ে কথাটা বলল, আহনাফ ঠিক ততটাই নিরুৎসাহিতভাবে প্রত্যাখ্যান করল। এখন এসব খেলা হবে না। কেন ভাইয়া? আহনাফের সোজাসাপটা উত্তর, মুড নেই তাই। আয়েশার হাসি হাসি মুখটা উবে গেল সাথে সাথে। সে জানে আহনাফ যখন না বলেছে তখন তার নাকে হ্যাঁ বলানোর সাধ্য কারণে। তাই আয়েশা মুখ কালো করে বসে রইল। অভ্র এগিয়ে গেল আহনাফের দিকে। আহনাফের কাছে গিয়ে বলল, আরে ইয়ার চল না খেলি, অনেক মজা হবে। না, খেলবো না আমি। অভ্র ভ্রকুচকে তাকালো। এই একগুয়ে টাইপ ছেলে যে তার বন্ধু কিভাবে হলো সেটাই সে বুঝতে পারছে না। অভ্র কোনা চোখে তাকিয়ে বলল, তুই কি ভয় পাচ্ছিস আনাপ? আমরা কি না কি করতে বলি তার জন্য আমাদের এরকম মনে হয় তোর? তোর দ্বারা বিশ্বাস নাই ভাই। অভ্র এবার আরুণিকার দিকে তাকালো, ইশারায় বলতে বলল কিছু। আরুণিকা ঘাবড়ে গেল। সে কি বলবে? সে কিছু বললে কি আহনাফ তাকে আস্ত রাখবে, নির্ঘাত ছাদ থেকে ফেলে দেবে? আরুণিকা ঢোক গিলল, মনে মনে কিছুটা সাহস সঞ্চয় করে বলল, চলেন না আহনাফ ভাই খেলি, শুধু আজকের দিনটার জন্য, প্লিজ প্লিজ প্লিজ। আহনাফ শীতল চোখে চাইল। এভাবে বললে কেউ কি না করতে পারে? যতই হোক প্রেয়সীর মন রাখতে হবে তো। আহনাফ গম্ভীর কণ্ঠে বলল, আচ্ছা যা, খেলবো। সকলের চোখে মুখে হাসি ফুটে উঠল। অভ্র আহনাফকে কনুই দিয়ে গুঁতো দিয়ে আস্তে আস্তে বলল, এতক্ষণ আমরা বলছি সেটা তো শুনিসনি, এখন যেই না আরু বলল অমনি হ্যাঁ হ্যাঁ বলে দিলি। বুঝি তো, বুঝি সবই, এটাই হয়তো ভালো পাশা। অভ্রের কথা বলার ভঙ্গিতে আহনাফ রাগী চোখে তাকালো। আহনাফের তাকানো দেখে অভ্র চারপাশে তাকিয়ে বলল, আমি কিছু বলিনি, আমি খুব নিষ্পাপ ভদ্র একটা ছেলে, বুঝলি?
আহনাব কিছুক্ষণ রাগে চোখে তাকিয়ে সাথে সাথে মুচকি হেসে দিল। তবে কেউ দেখলো না তার হাসিটা, কেউ না। সবার সম্মতি নিয়ে খেলা শুরু করলো তারা। সবাই গোল হয়ে বসেছে। বোতল ঘোরানো হলো। বোতলটা ঘুরে ঘুরে অভ্রের দিকে মুখ করে থামলো। সবাই হৈ হৈ করে উঠল। আরণিকা অভ্রকে বলল, এবার কি নেবেন তাড়াতাড়ি বলেন তো ভাইয়া। অভ্র একটু ভাব নিয়ে বলল, আমি হলাম সাহসী ছেলে, আমি তাই ডেয়ার নিব। ভালো কি করতে হবে? আহনাব তো এতক্ষণ এই সুযোগটাই খুঁজছিল। সুযোগ পেয়ে সেটা লুফে নিল সাথে সাথেই। সকলের সামনে বলে উঠল, অভ্রকে ডেয়ার আমি দিব। অভ্র ফাঁকা ঢোক গেল, মুখটা চুপসে গেল সাথে সাথেই। এতক্ষণ যতটা সাহস নিয়ে কথাটা বলেছিল, এখন তার বিন্দুমাত্র সাহসও নেই। অভ্র ঢোক গিলে বলল, বল কি ডেয়ার দিবি? আহনাব সাথে সাথে নিজের মোবাইলটা বের করলো। মোবাইল ঘেটে বের করলো পুরনো একটা ছবি। ছবিটা অভ্রের সামনে ধরে বলল, এই ছবিটা তোর ফেসবুক আইডিতে দিতে হবে। অভ্র ছবিটার দিকে ভীত চোখে তাকালো, চেঁচিয়ে বলে উঠল, না, আমি এই ছবি কিছুতেই দিব না। এটা দিলে আমার মান সম্মান কিছুই থাকবে না। ডেয়ার তো ডেয়ারই, এটা তো তোকে পালন করতেই হবে। আহনাপের কথার সাথে তাল মিলিয়ে সবাই চেঁচিয়ে বলল, হ্যাঁ, করতেই হবে। অভ্র কাঁদো কাঁদো মুখ করে ছবিটার দিকে তাকালো। ছবিটা তোলা 2 বছর আগে। তারা বন্ধুরা মিলে পিকনিকে গিয়েছিল গ্রামে তখন। ছবিটায় অভ্র লুঙ্গি আর গামছা পরে হাতে কিছু থালা বাসন নিয়ে ধুতে যাচ্ছে। আহনাব তো সেই পিকনিকে ছিল না, তাহলে আহনাবের কাছে ছবিটা আসলো কি করে? সবার তাড়াতে অভ্র ছবিটা আইডিতে দিল। সাথে সাথেই হাহা রিয়াক্টে পড়ে গেল। কেউ কেউ কমেন্ট করা শুরু করলো, কেউ বা মেসেজ দেওয়া শুরু করেছে। অভ্র রাগে দুঃখে ফোনটা বন্ধ করে দিল। আবার ঘোরানো হলো বোতল। এবার বোতলের মুখ মায়ার দিকে থামলো। মায়া ত্রুত নিল। মায়াকে প্রশ্ন করলো আয়েশা, বলল, জোনায়েদ ভাইয়া, আর তোমার মধ্যে কে আগে প্রপোজ করেছিল? মায়া মাথাটা নিচু করলো, লজ্জামাখা কণ্ঠে বলল, তোমাদের ভাইয়া। আরুণিকা বিরক্ত মাখা কণ্ঠে বলল, আর লজ্জা পেতে হবে না মাইয়া, প্রেম করার সময় তো লজ্জা করেনি তোর, এখন এত লজ্জা পাচ্ছিস কেন? কথাটা বলে আরুণিকা আবারও বোতলের মুখ ঘোরানো শুরু করলো। এবার বোতলটা আরুণিকার দিকে ফিরে থামলো। আরুণিকা ডেয়ার নিল। কেউ কোনো প্রশ্ন করার আগেই মায়া বলল, ওরু গান গাইতে হবে। আরুণিকা প্রথমে না না বললেও পরে সকলে জোরাজোরিতে হ্যাঁ বলে। আরুণিকা গান গাওয়া শুরু করলো। তার গান যেন চারিদিকে ঝংকার তুলল। হাতের তালিতে ভরে গেল চারিদিক। আরুণিকা আহনাপের দিকে তাকালো কিছু শোনার জন্য, তবে তার আশাতে জল ঢেলে দিয়ে আহনাব কোনো প্রশংসাই করল না। আরুণিকা মন খারাপ করে অন্যদিকে মুখ করে তাকালো। আবারও ঘোরানো হলো বোতলটা। এবার বোতলটা ঘুরে ঘুরে আহনাপের দিকে ফিরে থামলো। অভ্র খুশিতে আহনাপের কানের কাছে মুখ নিয়ে বলল, এবার তোর পালা, রেডি থাকো বন্ধু। অভ্রের কথাকে উপেক্ষা করে আহনাব নিল দ্রুত। অভ্র মুখটা আবারও চুপসে গেল। অভ্র বলল, এটা ঠিক নয় কিন্তু। তুই এত ভীতু জানতাম না, তোর তো ডেয়ার নেওয়া উচিত ছিল। আমি ভীতু নেই বন্ধু, আমি হলাম চালাক, বুঝলি? মায়া প্রশ্ন করলো অভ্রকে, ভাইয়া, আপনার কাছে ভালোবাসা মানে কি? আহনাব আর চোখে আরুণিকার দিকে তাকালো। আরুণিকাও উত্তরটা শোনার জন্য আহনাবের দিকে তাকালো। আহনাব সামান্য হেসে বলল, আমার কাছে ভালোবাসা মানে হলো ভালো থাকার চুক্তি। শুধুই ভালো থাকার চুক্তি? আহনাব শ্বাস ছাড়ল, বলল, হ্যাঁ, ভালো থাকার চুক্তি। আমার ভালো থাকার জন্য তাকে আমার প্রয়োজন, তাই তো তাকে আমি ভালোবাসি। সে না থাকলে তো আমি ভালো থাকবো না, হয়তো বেঁচে থাকবো, তবে ভালো থাকবো না। তাই আমার ভালো থাকার জন্য তাকে আমার প্রয়োজন, তাই তো সে আমার প্রিয়জন। আমার ভালো থাকার জন্যই তাকে আমি ভালোবাসি। আহনাবের কথা সকলে মুগ্ধ হয়ে শুনল। আরুণিকাও আহনাবের দিকে তাকালো। সকলের মুগ্ধ দৃষ্টির মাঝখানে মায়া বলল, সেটাকে আমরা জানতে পারি ভাইয়া? আছে কেউ একজন, খুব বিশেষ কেউ, খুব আপন কেউ। আরুণিকা চোখ বন্ধ করলো। শরীরের লোমকূপ যেন দাঁড়িয়ে গেল। তাদের আড্ডা আরও কিছুক্ষণ চলল। সন্ধ্যা হয়ে এসেছে বলে সবাই একসাথে নিচে আসলো। চাঁদের আলো ঠিকরে পড়েছে ধরণীর বুকে। আকাশ জুড়ে রয়েছে হাজারো তারাদের মেলা। মিহি বাতাস বইছে চারিদিকে। দূর হতে শোনা যাচ্ছে গাড়ির শব্দ। ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে আছে 2 বন্ধু। সকলে নিচে গেলেও আহনাব আর অভ্র নিচে যায়নি। অনেকক্ষণ আড্ডা দিয়েছে তারা। এখন সব কিছু নিশ্চুপ।
দুজনেই আকাশের দিকে তাকিয়ে রয়েছে। এই চারিদিকের নিস্তব্ধতার মধ্যে আহনাব ছুড়ে দিল তার কথার বাণ। ভালোবাসিস আরুকে অভ্র? শুনশান জায়গায় বাতাসের বেগে কথাটা যেন চারিদিকে ছড়িয়ে পড়ল। অভ্র অবাক চোখে তাকালো বন্ধুর পানে। তার সারা শরীর কাঁপছে। সে কি বলবে আহনাবকে? তবুও কোনো মতে বলল। কি বলছিস এসব তুই? আহনাব হাসলো, বলল, আমার কাছে লুকাচ্ছিস অভ্র? তুই আর আরু আমার কতটা কাছের তুই জানিস না। আরুর দিকে কোনো ছেলে চোখ ধরে তাকালে যেখানে আমি খবর পেতাম, সেখানে কেউ একজন তাকে মন প্রাণ দিয়ে ভালোবাসে। সে খবর পাবো না ভাবছিস? কিছুক্ষণ থেমে আবার বলল, আর তুই তো আমার খুব কাছের বন্ধু, তাই না? সেখানে আমার বন্ধু কাউকে পছন্দ করলে আমি জানবো না? অভ্র মাথাটা নিচু করে বলল, আমি জানতাম না আরুই তোর আরু পাখি, তাহলে কোনো দিনই ওকে পছন্দ তো দূরে থাক, চোখ তুলে তাকাতামও না। তুই জানিস অভ্র, আমি সব কিছুতে সবসময় প্রথম হয়ে এসেছি। আজ ভালোবাসার কাছেও প্রথম হলাম। তবু আমার কি মনে হয় জানিস, আমি আজ জিতেও হেরে গেলাম। তুই হেরে কেউ জিতে গেছিস। আমি বন্ধুত্বের কাছে হেরে গেলাম, আর তুই জিতে গেলি। বিশ্বাস কর, আমি যদি আরুকে ছাড়া থাকতে পারতাম তোকে দিয়ে দিতাম, কিন্তু ওকে ছাড়া তো আমি এক মুহূর্ত থাকতে পারি না। অভ্র আকাশের দিকে তাকিয়ে বলল, এটাই তোর আর আমার মধ্যে তফাৎ। তুই আরুকে ছাড়া মরে যাবি, আর আমি আরুকে ছাড়া নির্দ্বিধায় বেঁচে থাকতে পারবো। একটু কষ্ট হলেও মানিয়ে নিতে পারবো, তুই তা পারবি না। আর রইল বাকি ভালোবাসার কথা, আরু তো আমায় ভালোবাসেনি। ও যদি একবারও আমায় ভালোবাসতো তাহলে ওকে আমি আমার করে নিতাম, কিন্তু আমার দুর্ভাগ্য আরু আমায় ভালোবাসেনি। আহনাব জড়িয়ে ধরল অভ্রকে, ধরা গলায় বলল, আমাকে ক্ষমা করে দে বন্ধু। তুই আমার কাছের কতটা সেটা তো তুই জানিস। অভ্র আহনাবকে ধাক্কা দিয়ে বলল, এই তুই আমায় ওইসব ছেলে মনে করিস? আমি কিন্তু একদম ওইসব ছেলে না, বলে দিলাম। আমার কাছে আসবি না। আহনাব ভ্রুকুচকে কিছুক্ষণ তাকিয়ে থেকে হেসে উঠল। ছাদের দরজায় আরুণিকা দুই বন্ধুর কথা শুনল। তার চোখ দুটো ভিজে উঠল। এত ভালো বন্ধুও হয় যেখানে থাকে না স্বার্থ। আরুণিকা মনে মনে বলল, তাদের বন্ধুত্বটা সারা জীবন যেন এভাবেই থাকে। কাকডাকা ভোর, সূর্যের আলো পড়েছে পৃথিবীর বুকে। দূর হতে কয়েকটি পাখির ডাক শোনা যাচ্ছে। আরুণিকা আড়মোড়া ভেঙে উঠল। সকাল সকাল ওঠা তার অভ্যাস। এই অভ্যাসের কোনোদিন পরিবর্তন হয় না। আজও তার ব্যতিক্রম হলো না। আরুণিকা দু হাত ছড়িয়ে আলসেগুলো জড়িয়ে দিল। চুলগুলো হাত খোপা করলো। ঘুমু ঘুমু চোখে চলে গেল ওয়াশরুমে। সকাল সকাল আসমা বেগম তার ছোট মেয়েকে বকে যাচ্ছে। ঘুম থেকে উঠেই চারিদিকে দৌড়াদৌড়ি করতেছে। মেয়েটা অন্য সব মেয়েদের থেকে একটু বেশি চঞ্চল। এই নিয়ে আসমা বেগমের রয়েছে অনেক হাহুতাশ। মেয়েকে বকে বকে উদ্ধার করছে। রাইসাও কম না, পুরো বসার ঘর দৌড়াদৌড়ি করছে। আসমা বেগম শেষ পর্যন্ত না পেরে হাঁপাতে হাঁপাতে বলল, রাইসা, একবার যদি হাতের কাছে তোকে পাই, পিঠের ছাল থাকবে না বলে দিলাম। ভালোই ভালোই বলছি, আমার কাছে আয়, ফ্রেশ হয়ে খাবার খেয়ে নে। রাইসা মিনা বেগমের পেছনে গিয়ে দাঁড়ালো। মিনা বেগমকে জড়িয়ে ধরে বলল, দেখো না বড় মা, আমু আমায় বকছে। মিনা বেগম হালকা ধমকের স্বরে তার ছোট যাকে বলল, আসমা, এটা কি হচ্ছে? তুই এইটুকু একটা মেয়েকে বকছিস কেন? কি বকসি কি সাধে? বড় আপা, জিজ্ঞেস করো তোমাদের আদরের মেয়েকে সকাল থেকে কি করেছে। মিনা বেগম রাইসার সামনে হাঁটু গেড়ে বসলো। নিজের হাত দুটি দুগালে রেখে বলল, কি করেছে রাইসা? আমি কি কিছু করিনি বড় মা, শুধু শুধু বলছে। তেতে উঠলেন আসমা বেগম। মেয়ের দিকে এগিয়ে যেতে যেতে বলল, কি বললি তুই? আমি শুধু শুধু বকছি? দাঁড়া, আজ তোকে আমি মেরেই শান্ত হব। পথমধ্যে বাদ সাধলেন মিনা বেগম। রাইসার সামনে দাঁড়িয়ে বলল, একদম ওর গায়ে হাত দিবি না বলে দিলাম। হ্যাঁ হ্যাঁ, লাই দাও আরো এই মেয়েকে। তোমাদের আদরে আদরে মেয়েটা বাদর হয়েছে, আরো লাই দাও সবাই মিলে। রাগে ফুঁসতে ফুঁসতে আসমা সেখান থেকে চলে গেল। মিনা রাইসাকে সামনে এনে বলল, রাইসা মা, আর কখনো দুষ্টুমি করবে না, ঠিক আছে? আজ না হয় তোমার মায়ের থেকে বাঁচিয়েছি, পরে কিন্তু আর বাঁচাতে পারবো না। রাইসা বাধ্য মেয়ের মতন মাথা নাড়ল। যতই হোক, বড় মায়ের আদেশ বলে কথা, সেটা তো মানতেই হবে। বড় মায়ের কথার খেলাপ কখনো করা যাবে না। আরুণিকা সিঁড়ি দিয়ে নামছিল। প্রথম দিকের কথাগুলো শুনতে না পারলেও
শেষটুকু শুনল। তাই কিছু না বুঝতে পেরে মিনা বেগমের কাছে এসে জিজ্ঞেস করলো, কি হয়েছে গো বড় মা? কি আর হবে আরও, আজকেও মেয়েটা বকা খেয়েছে। আরুনিকা রাইসার দিকে তাকিয়ে বলল, আজকেও বকা খেয়েছিস রাইসা সোনা? আর বকা খাবি না কেন? যা দুষ্টামি করিস, কি বলবো, তোকে বকাই দেওয়া উচিত। আমি মোটেও দুষ্টুমি করি না রূপু। আরুনিকা কিছু বলতে যাবে তার আগেই মিনা বেগম বলে উঠলেন, হয়েছে, তোদের আর ঝগড়া করতে হবে না। যা তো আরও আহনাবকে একটু ডেকে নিয়ে আয়। আরুনিকা মাথা কাত করে বলল, আচ্ছা। আহনাপের ঘরে ঢুকলো আরুনিকা। আহনাপ বেঘরে ঘুমাচ্ছে। আহনাপ সবসময় সকাল সকাল ঘুম থেকে ওঠে। আজ এত দেরি হচ্ছে কেন কে জানে। কখনো কখনো সকালবেলা আরুনিকার সাথে দেখা হয়, আবার কখনো কখনো হয় না। এই নিয়ে আরুনিকার মাঝে মাঝেই মন খারাপ হয়। আজ একটু খুশি হলো আরুনিকা, মন ভরে দেখতে পাবে নিজের প্রেমিক পুরুষকে। আরুনিকা পা টিপে টিপে আহনাপের খাটের কাছে এসে থামল। দীর্ঘক্ষণ তাকিয়ে থাকলো আহনাপের মুখের দিকে। আহনাপের ঘুমু ঘুমু মুখটা আরুনিকার বেশ লাগলো। ইচ্ছে করলো ছুঁয়ে দিতে। যেমন ভাবা তেমন কাজ। আরুনিকা হাত রাখলো আহনাপের গালে। আহনাপ নড়ে চড়ে উঠল। সাথে সাথেই হাত সরিয়ে নিল আরুনিকা। নির্মেষেই তাকিয়ে রইল আহনাপের দিকে। এইভাবে তাকানো কি আছে আরও? নজর লেগে যাবে তো। আহনাপের কণ্ঠে আরুনিকা ভেবাচেকা খেল। আমতা আমতা করে বলল, আমি কই তাকিয়েছি আহনাব ভাই? আরে লজ্জা পাচ্ছিস কেন? আমি তো তোরই, যত খুশি তাকাস, আমি কিচ্ছু মনে করবো না। দরকার পড়লে আমি তোর সামনে সকাল বিকেল রাত বসে থাকবো। আর তাতেও যদি না হয় আমি সরবই না তোর সামনে থেকে। আমি কেন আপনাকে দেখতে যাব? দেশে কি ছেলের অভাব আছে নাকি? দেশের ছেলের অভাব নেই হয়তো, তবে আরও পাখি রাহানাফের অভাব আছে, বুঝলি? আর বলছি তো আমি, আমার মতো একটা হ্যান্ডসাম ছেলে দেখে না তাকিয়ে থাকতে পারিস না। আমার বইয়েই গেছে আপনার দিকে তাকাতে। আহনাপ আরুনিকার দিকে তাকিয়ে বলল, তাও দেখা যাবে। আপনি সকাল সকাল আমার ঘরে, কি ব্যাপার? বড় মা ডাকছে আপনাকে। অভ্যাস কর, এভাবেই তো বরকে ডেকে তুলতে হবে। এখন তো অভ্যাস করা ভালো। বলেই আরুনিকার গাল দুটো টেনে ওয়াশরুমে চলে গেল আহনাপ। আরুনিকার চোখ গরম করে তাকিয়ে রইল আহনাপের যাবার পানে। আরুনিকা ভার্সিটিতে যাবার জন্য তৈরি হচ্ছে। আহনাপ কিছুক্ষণ আগে অফিসে চলে গিয়েছে। আরুনিকার তৈরি হবার পর আতিকুর রহমান আসলেন আরুনিকার রুমে। আতিকুর রহমানকে দেখেই আরুনিকা জিজ্ঞেস করলেন, কিছু বলবে বাবা? হ্যাঁ মা। আজকাল আতিকুর রহমানের সাথে আরুনিকার সম্পর্কটাও আগের মতোই হয়েছে। এখন আর দুজন দুজনের সাথে কথা না বলে থাকতে পারে না। আরুনিকা প্রশ্নসিক্ত নয়নে তাকালো। আতিকুর রহমান মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন, চলো খাটে বসি। আরুনিকাও বাবাকে নিয়ে খাটে বসলো। আতিকুর রহমান অস্বস্তিতে পড়েছেন। কিভাবে বলবেন মেয়েকে কথাটা? আরুনিকা বাবার অস্বস্তি বুঝতে পেরে বলল, কি বলবে বাবা বলো, আমি তো ভার্সিটিতে যাব। তোমার আজ ভার্সিটিতে যাওয়া লাগবে না আরও। কেন বাবা? তোমাকে আজ দেখতে আসবে আমার বন্ধুর ছেলের জন্য। ও তোমাকে একটা অনুষ্ঠানে দেখেছে। আমার বন্ধু তার খুব পছন্দ হয়েছে তোমায়। বাবার কথায় আরুনিকা চোখ বড় বড় করে তাকালো। সে এখন কিভাবে বিয়ে করবে, তাও অন্য কোনো ছেলেকে? সে আহনাবকে ছাড়া কাউকেই বিয়ে করতে পারবে না। আরুনিকা 7-5 না ভেবে বাবাকে বলে দিল, আমি এখন বিয়ে করতে পারবো না বাবা। কেন? আমি আরো পড়াশোনা করতে চাই বাবা। আমি যেটা বলছি সেটাই হবে আরও। আর ওরা বলেছে বিয়ের পর তোমাকে পড়াশোনা করতে দিবে। তাহলে সমস্যাটা কোথায়? একটু পরে রেডি হয়ে থেকো। কথাটা বলেই আতিকুর রহমান রুম থেকে বের হলো। আরুনিকার একটা কথাও শুনল না। আরুনিকা অনেকবার বাবাকে পেছন থেকে ডাকলো, তাও শুনল না। আরুনিকা ফোনটা হাতে নিয়ে ডায়াল করলো কারো নাম্বারে। ওপাশ থেকে কল রিসিভ করার সাথে সাথেই আরুনিকা বলে উঠল, আমি কিছুতেই বিয়ে করব না। আপনি কিছু করুন, নয়তো আমি সব কিছু শেষ করে দেব। কথাটা বলেই আরুনিকার সাথে সাথেই কল কেটে দিল। অপর পাশের ব্যক্তিকে কোনো কথাই বলতে দিল না। আরুনিকা শাড়ি পরে বসে আছে। এই সব কিছু তার বিরক্ত লাগছে। কিছু করার তো নেই। বাড়ির কারোর মুখের ওপর কথা বলতে সে পারবে না, তাই তো মুখ বুজে সবটা সহ্য করে যাচ্ছে। কিছুক্ষণ পর জেসমিন বেগম আরুনিকাকে নিতে আসলো। আরুনিকা মায়ের দিকে করুণ চোখে
তাকিয়ে বলল, আমি এখন বিয়ে করব না আম্মু। জেসমিন বেগম তাড়া দিয়ে বলল, কিছু করার নেই, তোমাকে নিচে যেতে হবে। আর ছেলেটা যথেষ্ট ভালো, তুমি খুব সুখে থাকবে। আরণ্যিকা আর কথা বাড়ালো না, কথা বাড়ালেও লাভ হবে না, তাই মায়ের পিছে পিছে সেও নিচে গেল। সকলকে সালাম দিল। আরণ্যিকাকে দেখতে এসেছে একজন মাঝবয়সী ভদ্রলোক, এটা হয়তো তার বাবার বন্ধু। আর মাঝবয়সী একজন ভদ্রমহিলা, আর সুঠাম দেহী একজন ছেলে। ধবধবে সাদা ছেলেটা, বেশভূষায়ও বেশ আধুনিকতা। আরণ্যিকা নিচে তাকিয়ে রইল। তার চিৎকার করে বলতে ইচ্ছে করছে সে এই বিয়েটা করবে না, তবুও আরণ্যিকা মুখ বুজে সব সহ্য করে যাচ্ছে। সকলের আলাপচারিতার মাঝখানেই আহনাপ এসে জিজ্ঞেস করল, এখানে কি হচ্ছে? আতিকুর রহমান এগিয়ে গেলেন আহনাপের কাছে, বললেন, আরুকে দেখতে আসছে তারা। ছেলেটা খুব ভালো, ছেলে একজন ডক্টর। আহনাপের হাতের মুঠো শক্ত হলো, শরীরের নিউরনে নিউরনে রাগে ফেটে পড়ল। আতিকুর রহমান আহনাপকে তাদের কাছে নিয়ে গিয়ে বলল, ও হলো আমার বড় ভাইয়ের ছেলে, ও অনেক বড় ব্যবসায়ী, নাম নিশ্চয়ই শুনেছ, আনাব খান। ভদ্রলোকটি মৃদু হেসে বলল। হ্যাঁ, শুনেছি। আহনাপ তাদের দিকে শক্ত চোখে তাকিয়ে বলল, এখানে কোনো বিয়ের কথা হবে না। সকলে অবাক হলো। বিস্মিত কণ্ঠে জিজ্ঞেস করলো আতিকুর রহমান। কেন? আহনাপ সোজাসাপটা উত্তর দিল, আরণ্যিকার বিয়ে হলে আমার সাথে হবে মেজো বাবা। আমি আরুকে ভালোবাসি, আর আরও আমাকে ভালোবাসে। সকলে অবাক চোখে তাকিয়ে রইল। আতিকুর রহমান আর জেসমিন বেগম একে অপরের দিকে চাইল, তাদের চোখে মুখেও বিস্মিত ভাব। আলতাফ এগিয়ে গেলেন ছেলের দিকে, বিস্মিত কণ্ঠে জিজ্ঞেস করল, কি বলছো এসব আহনাব? ভেবে বলছো তো? আমি আরুকে ভালোবাসি, ওর বিয়ে শুধু আমার সাথেই হবে। আপনারা কেন আরুকে বিয়ে দিতে চাচ্ছেন? সকলে আরও একবার অবাক হলো। তাদের চোখের আড়ালে এত কিছু তারা টেরও পেল না। আতিকুর রহমান ভীত চোখে ভাইয়ের দিকে তাকালো। তার ভাই কি এই বিয়েটা মেনে নেবে? মেয়েটাকে কি তার ছেলের বউ করে নেবে? খানবাড়ি সকলে থমকালো, ভরকালো। তারা কি ঠিক শুনছে নাকি? এতক্ষণ হইচই থাকা পরিবেশটা মুহূর্তেই নিস্তব্ধতায় ছেয়ে গেল। তাদের চোখের আড়ালে এত কিছু হয়েছে, তারা টেরও পেল না। আলতাফ ছেলের কাছে গিয়ে জিজ্ঞেস করলো, তুমি কি কথাটা ভেবে বলছো তো? আহনা বিরক্ত চোখে তাকিয়ে বলল, আপনার কি মনে হয় আমি মজা করার জন্য বলছি এসব? আলতাফ ছেলের এমন ব্যবহারে কি বলবে কিছুই খুঁজে পেল না। সে আরণ্যিকার কাছে এগিয়ে গেল। আরণ্যিকা মাথাটা নিচু করে ফেলল সাথে সাথে। সে এ বাড়ির যতই আদরের হোক না কেন, বড় চাচাকে সে যথেষ্ট ভয় পায়। আলতাফ আরণ্যিকার কাছে গিয়ে জিজ্ঞেস করল, তুমি কি চাও আরু? তুমি কি আমার ছেলেকে পছন্দ করো? আরণ্যিকা ভয় পেল, ভীত চোখে চাচার দিকে তাকালো। তার এখন কি বলা উচিত কিছুই বুঝছে না সে। আরণ্যিকা আর চোখে আহনাবের দিকে তাকালো। আহনাব চোখ দিয়ে ভরসা দিল। আরণ্যিকা ভরসা পেয়ে চাচার দিকে তাকিয়ে উপর নিচ মাথা নাড়িয়ে হ্যাঁ জানালো। তোমাদের সাহস কি করে হয় আমাদের চোখের আড়ালে প্রেম করে বেড়াজিয়েছ? আহনাব বিরক্ত চোখে বাবার পানে তাকালো, জানতো লোকটা এমন কিছুই বলবে। আহনাব বলল, আমরা কি আপনাদের জানিয়ে প্রেম করব? কোথায় দেখেছেন বড়দের জানিয়ে প্রেম করতে? আপনি আর মাও তো প্রেম করেছেন, সেটা কি দাদুকে জানিয়েছিলেন? মাস্টারি করতে গিয়ে আমার সহজ সরল মাকে ফাঁসিয়ে বিয়ে করে ফেললেন। আহনাবের খাপছাড়া কথাবার্তায় আলতাফ বিরক্ত হলো। এ কেমন ছেলে যে বাবার প্রেম নিয়ে কথা বলে? মিনা বেগম ধমকে উঠলেন ছেলেকে। এসব কি কথা বলছো আহানাপ? উনি তোমার বাবা। আর এখানে ছোটরাও আছে, অপরিচিত ব্যক্তিরা আছে, তাদের সামনে এভাবে কেউ কথা বলে? তোমার আর তোমার স্বামীর হয়ে কথা বলতে হবে না। তোমার স্বামীকে বলো এখানে আর কোনো কথা না বলতে, আমাদের বিয়েটি মেনে নিতে বলো। আর না মানলেও সমস্যা নেই, আমিও পালিয়ে গিয়ে বিয়ে করতে পারি। আলতাফের রাগ লাগলো। তার ছেলেটা যে দিন দিন বেয়াদব হয়েছে। কি নৈর্লজ্জ ছেলে রে বাবা। সে আহনাপের দিকে রাগে চোখে তাকিয়ে বলল, তোমাদের সাহস কি করে হয় আমাদের চোখের আড়ালে প্রেম করে বেরিয়েছ? এইসব কি ধরনের কথা? আমরা তোমার মা বাবা, আমাদের সাথে এমন করে কথা বলছো কেন? সত্যি করে বলো তো মিনা, এটা কার ছেলে? এটা কি সত্যি আমার ছেলে? মিনা বেগম ন্যাকা কান্না শুরু করলো। ন্যাকা কান্না করতে করতে বলল, তুমি আমাকে অবিশ্বাস করছো? এতদিন সংসার করার পর এই পেলাম আমি? তুমি একটু চুপ করে থাকতে পারো না?
ন্যাকামি ঠঙামেন একটা। আপনাদের এসব নাটক শেষ হলে বলবেন এই বিয়েটাকে আপনারা মেনে নিচ্ছেন নাকি না। না মানলে তো আমার আবার পালিয়ে বিয়ে করতে হবে, অনেক কাজ আমার। আমি এই বিয়েটা আলতাফকে মাঝপথে থামিয়ে দিয়ে আহনাব বলল, একদম না বলবে না বলে দিলাম, তাহলে কিন্তু আমি তোমাদের প্রেমের কথাটা পাড়ায় ছড়িয়ে দিব। সকলে অবাক হলো। এ কেমন ছেলে রে বাবা, নিজের বাবার সাথে কিভাবে কথা বলে। আলতাফ বিড়বিড় করে বলল, নির্লজ্জ একটা। তারপর মুখে বলল, আমাকে তো পুরো কথাটা শেষ করতে দিবি তাই না? তার আগে উল্টোপাল্টা কী সব বলছিস? তারপর ভাইয়ের দিকে তাকিয়ে বলল, তোর মেয়েটাকে আমাকে দিবি? আমার তো মেয়ে নেই, একদম মেয়ের মতো করে রাখবো। ভাইয়া তুমি আমার কাছে অনুরোধ করছো কেন? তুমি তো আমায় আদেশ করবে। আর আমার মেয়েটা তোমাদের মতো শ্বশুরবাড়ি আহনাপের মতো বর পাবে, সেটা তো ভাগ্যর ব্যাপার। তাহলে জুনায়েদ আর মায়ার বিয়ের পর আহানাব আর আরুণিকার বিয়ে। বিয়েটা 3 দিনের মধ্যেই হবে, পরে না হয় বড় করে অনুষ্ঠান করো। আপনাদের দিয়ে আমার বিশ্বাস নেই কে কোন সময় মতো পরিবর্তন করেন। আহনাবের কথায় সকলে আবারও অবাক হলো। নিজের বিয়ের কথা নিজেই বলছে, ভাবা যায়। আতিকুর রহমান বললেন, আচ্ছা, বিয়েটা 3 দিনের মধ্যেই হবে। আহনাব সৌজন্যমূলক একটা হাসি দিয়ে সিঁড়ি বেয়ে ওপরে উঠতে উঠতে বলল, খান সাহেব আপনার মেয়ে নিয়ে এত আফসোস, চাইলে এখন আবার ট্রাই করতে পারেন। আপনাদের হবু পুত্রবধূর একটা ননদের বড্ড শখ। আহনাবের কথায় সকলে আবার বিস্মিত হলো। আলতাফ চেঁচিয়ে মিনাকে বললেন, দিন দিন তোমার ছেলে নির্লজ্জতা ছাড়িয়ে যাচ্ছে। এবার তো আমার আরও বেশি সন্দেহ হচ্ছে, এই ছেলে সত্যি আমার তো। দেখেছিস মেজো, তোর ভাইয়ের কথা শোন, আমাকে কিভাবে অবিশ্বাস করছে। আমি থাকবো না এখানে, কোনো মতেই থাকবো না। আহনাব নিজের ঘরে বসে আছে। অফিসটায় তার আজ মিস গেল। আরুণিকা যখন ফোন করে বলেছে ওই সব কথা, তখন আহনাবের মাথা ঠিক ছিল না। তাই তো তাড়াহুড়ো করে চলে এসেছে। আজ অফিসে একটা মিটিং ছিল, সেটা ক্যান্সেল করে এসেছে। এতে আহনাবের অনেক টাকা লস যাবে, তাতে তার কিচ্ছু আসে যায় না। প্রিয় মানুষটাকে হারিয়ে ফেলবে সেই ভয়ে সে হন্তদন্ত হয়ে ছুটে এসেছে। ভালোবাসার মানুষটাকে নিজের করে নেওয়াই তার লক্ষ্য। আহনাব শ্বাস নিল। আরেকটু হলেই তো তার প্রেয়সীকে অন্য কাউকে দেওয়ার পায়তারা করছিল তার বাড়ির লোক। আরণিকা আহনাবের রুমের কাছে উকিঝুঁকি দিচ্ছিল আহনাব কী করছে সেটা জানার জন্য, কিন্তু ভিতরে যাবার সাহস হচ্ছে না তার। অনেকক্ষণ উকিঝুঁকি দেবার মাঝে ভেসে এলো আহনাবের কণ্ঠ, কিরে ছোটের মতো এইভাবে উকে চুকে দিচ্ছিস কেন? কিছু চুরি করবি নাকি? শোন, আমার ঘরে অনেক দামি দামি জিনিসপত্র আছে, একটাতেও হাত দিলে তোর খবর আছে। লুকানো আরণিকা এবার সামনে এসে দাঁড়ালো। আহনাবের দিকে রাগী চোখে তাকিয়ে বলল, আমি চোরের মতো উকি দিচ্ছি না আহনাব ভাই। লুকিয়ে লুকিয়ে কারো ঘরের সামনে আসা, সেটা তো জোরের মতো উকে চুকে দেওয়া। আরণিকা কোমরে হাত দিয়ে বলল, বেশ করেছি, এটা আমার হবু বরের ঘর, আমি যখন তখন আসব, তাতে আপনার কি? আহনাব অবাক হওয়ার ভান করে বলল, তুই তো এখনই আমার ঘর দখল করার প্ল্যান করছিস। শোন, আমার ঘরের ধারে কাছেও আসবি না, আমি কিন্তু আমার ঘরের ভাগ কাউকে দেই না। আরণিকা ভেঙচি কেটে বলল, আমার বইয়ে গেছে আপনার ঘরে আসতে। সেটা দেখাই যাবে কে কার ঘরে যায়। সকাল সকাল বাড়ির মহিলাগণ ব্যস্ত হয়ে পড়ল মার্কেটে যাবে বলে। হাতে আর আজকের দিনটায় সময় আছে, তাই তাদের এত ব্যস্ততা। তবে আহনাব নিজেই বলে দিয়েছে তার আর আরও ড্রেস সে নিজেই কিনবে। সেটা সবাই এখন দেখতে পারবে না, একদম দেখবে বিয়ের সময়। বাড়ির পুরুষেরা খাবারের আয়োজন করতে ব্যস্ত, যদিও তেমন কাউকে ডাকা হয়নি। তারপরও যাদের ডাকা হয়েছে তাদের তো আপ্যায়ন করা লাগবে। এখন আবার রয়েছে তাদের নতুন কুটুম, মায়াদের পরিবার। যদিও তারা আগেও এখানে এসেছে, তবুও এখন পরিচয়টা অন্যরকম, তাই তো তাদেরও বেশ খাতির যত্ন করা লাগবে। অব্র সকাল সকাল চলে এসেছিল বিয়ের কথা শুনে। বিয়ের কথাটা শুনে প্রথমে তার একটু খারাপ লেগেছিল, তবুও বন্ধুর কথা ভেবে নিজের খারাপ লাগাটাকে নিজের মধ্যে চেপে রেখে এখানে এসেছে। সকলের সাথে নিজ হাতে বিয়ের আয়োজন করছে। আহনা বেশ শান্তিতেই আছে, যেন বিয়েটা করে সে উদ্ধার করছে। কে বলবে এই বিয়ে করার জন্য কাল এত কিছু করলো। বরাবরই আহনাপের এসবে অনীহা। আজ নিজের বিয়ের সময় কি লাফাবে নাকি? সে নিজের মতোই আছে। অভ্র আহনাপের রুমে ঢুকতে ঢুকতে বলল,
কিরে শালা, বিয়েটা তোর আর তুই আরামসে বসে আছিস, আর আমরা খেটে খেটে মরছি। আমার বিয়েতে আমি কাজ করব, এটা কেমন কথা অভ্র? তুই বন্ধু তাহলে আছিস কি করতে, আমার পিছনে লাগতে? সর শালা এখান থেকে, আমার হাত পা সব ব্যথা করছে। আল্লাহ গো, কত কাজ করেছি আমি। আহনা ভ্রুকুচকে তাকিয়ে বলল, আমি তোর কোন জন্য শালা? তুই আমার কোন বোনকে বিয়ে করবি? সিরিয়ালে তো আয়সাই আছে, তুই কি কোনো মতে? আহনাবকে পুরো কথা বলতে না দিয়ে বলে উঠল অভ্র। তোর ওই দিনকানা বোনকে আমি বিয়ে করব, কাভি নেই। শোন, আয়সা কিন্তু অনেক ভালো মেয়ে, ভেবে দেখতে পারিস। অভ্র মাথাটা নিচু করে বলল। আমি এখন এসব কিছু ভাবছি না বন্ধু। আহনাব শ্বাস ছাড়ল। অভ্রের কাঁধে হাত রেখে বলল, নিজের জীবনকে নিয়ে আরেকবার ভেবে দেখিস। আরে সেটা তো দেখবই, চিন্তা করিস না ইয়ার, আরুর মতোই কাউকে বিয়ে করব আমি। বলেই হেসে দিল অভ্র। হাসতে হাসতে চোখের কোণে পানি এসে পড়ল। আহনাবের চোখ এড়ালো না সেটা। হয়তো হাসির আড়ালে নিজের কষ্টটাকে লুকাচ্ছে ছেলেটা। এই পৃথিবীতে হয়তো সবচেয়ে বেশি কষ্টকর একতরফা ভালোবাসা। তারা না পারে ভালোবাসার মানুষটাকে থেকে দূরে সরে থাকতে, না পারে তাকে নিজের মনের কথা বলতে। সকাল সকাল বাড়ির সকলে ঘুম থেকে উঠেছে। ছোটরা পর্যন্ত আজ দেরি করেনি। মেহমান আসা শুরু করবে কিছুক্ষণ পর থেকেই। মায়েদের পরিবার কাল বিকেলেই এসেছে। আরুনিকার বড় ফুপিও রওনা দিয়েছে ভোরবেলা। কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবে সে। তার সাথে আসছে বাড়ির সকলেই, শুধু আরুনিকার ফুপা বাদে। সে কোনো কাজে আটকে গিয়েছে, আসতে পারবে না। এবার রুকাইয়াদের সেভাবে দাওয়াত দেওয়া হয়নি, শুধু বিয়ের কথা বলেছে আর পারলে আসতে বলেছে। রুকাইয়া নিজ দায়িত্বে দাওয়াত প্রত্যাখ্যান করেন। তার ধারণা মতে যে বাড়ির লোকজন তার মেয়েকে অপমান করেছে, সে বাড়িতে সে কিছুতেই যাবে না। রিমি আহনাপের বিয়ের কথা শুনে দরজায় খিল দিয়েছে। সে কিছুতেই এই বিয়ে মানতে পারছে না। আহনাপ তার হবে না সেটাই যেন তার সহ্য হচ্ছে না। ঘরের ভেতরে সমস্ত জিনিস একে একে ভাঙল, তাতেও তার শান্তি হচ্ছে না। চিৎকার করে কান্না শুরু করলো সে নিজের রাগটাকে কোনো মতে আটকাতে পারছে না। দাঁত দিয়ে ঠোঁট কামড়ে ধরল, তাও যেন তার রাগ কমছেই না। বড় একটা গাড়ি খান বাড়িতে ঢুকলো। হয়তো আরুনিকার ফুপিরা চলে এসেছে। গাড়ি থেকে নামলো আরুনিকার বড় ফুপি আর তার পরিবার। সকলের ঠোঁটে ঝুলানো মিষ্টি হাসি। ফুপিকে দেখে রাইসা আয়শা দৌড়ে আসলো, জড়িয়ে ধরলো ফুপিকে। এই মানুষটাকে তারা খুব ভালোবাসে। আর ছোট ফুপি তো আস্ত একটা শয়তান, শুধু উঠতে বসতে কথা শোনায়। ফুপিকে পেয়ে তারা বলা শুরু করলো এতদিনের জমানো কথাগুলো। ফুপি মিষ্টি হেসে বলল, তোদের গল্প আমি পরে শুনবো। অনেক দূর থেকে এসেছি, একটু ফ্রেশ হয়ে নেই। আমাকে কি তোরা বাসার ভিতরে ঢুকতে দিবি না? কেন দেব না ফুপি, চলো চলো বাসার ভিতরে চলো। সকলে একে একে বাসার ভেতরে ঢুকলো। আরও একটা খুশিতে মেতে উঠল খানবাড়ি। আরুনিকা ঘরে একা বসে আছে, একটু পর তাকে সাজাতে আসবে। তবে আহনাপের কোনো খবর নেই। আরুনিকার শাড়িটা পর্যন্ত দিয়ে যায়নি, তাই আরুনিকা মন খারাপ করে বসে আছে। বাসার সবাই নিচে হইচই শুরু করে দিয়েছে। তাকে কেউ পাত্তাটা পর্যন্ত দিচ্ছে না। আজ যে তার বিয়ে সেটা সবাই ভুলে গিয়েছে। আরুনিকা ঠোঁট উল্টানো অভিমানে। যতই সে বিয়ের পর এই বাড়িতে থাকুক না কেন, একটা মেয়ে নতুন সংসার শুরু করবে তাতে কারো কোনো খেয়াল নেই। আরুনিকার অভিমান হলো, ভীষণ রকম অভিমান হলো। আহনাব আরুনিকার দরজায় এসে টোকা দিল। আরুনিকার ধ্যান ভাঙল তাতে। সে তেজি কণ্ঠেই বলল, কে? দরজা খোলা আছে, ভিতরে চলে এসো। আহনাব ভিতরে ঢুকলো। ভিতরে ঢুকে বোঝার চেষ্টা করলো পরিস্থিতি কোন দিকে। আরুনিকার মন মরা মুখটা দেখেই বুঝতে পারলেও তার প্রেয়সীর হয়তো খুব খারাপ, কারোর ওপর অভিমান করেছে। আহনাব ধীর পায়ে এগিয়ে গেল আরুনিকার কাছে। আরুনিকার আপাতমস্তক দেখে নিয়ে বলল, কি হলো, মরণে মন খারাপ কেন? আরুনিকা ঠোঁট উল্টালো, তবে কিছু বলল না। আহনাব আবার জিজ্ঞাসা করলো, কি হয়েছে বলো আমাকে। আরুনিকা ঠোঁট উল্টে বলে, কেউ আমায় ভালোবাসে না আহনাব ভাই, সবাই আমায় একা রেখে চলে গিয়েছে। আহনাব সামান্য হাসলো। আরুনিকার মাথায় হাত রেখে বলল, দূর বোকা মেয়ে, এর জন্য কেউ কান্না করে? তারা কাজে ব্যস্ত, তাই সময় দিতে পারছে না। এর জন্য তুই মন খারাপ করে বসে থাকবি?
কিছুক্ষণ পর সাজাতে লোক আসবে। এই ব্যাগের ভিতরে সব কিছু আছে। আমি এখন যাই, কেমন? আরুণিকা মাথা কাত করে সম্মতি জানায়। আহনাব দরজার কাছে গিয়ে আবার পেছন ফিরে চেয়ে বলল, আরু পাখি, বেশি কিন্তু সাজবে না, বলে দিলাম। নর্মাল সাজবে। আরুণিকা আবারও মাথা কাত করে সম্মতি জানালো। আহনাব মিষ্টি একটা হাসি উপহার দিয়ে সেখান থেকে চলে গেল। আহনাবরা সকলে নিচে বসে আড্ডা দিচ্ছে। একটু পরই কাজী সাহেব আসবে। আহনাবের খুব নার্ভাস লাগছে। একটু পরই তার ভালোবাসা তার হয়ে যাবে। এটার জন্য এতদিন অপেক্ষা করেছে সে। অভ্র কোনোই দিয়ে গুঁতো দিয়ে বলল, কি রে, খুব নার্ভাস লাগছে নাকি? নার্ভাস লাগবে কেন? আমি হলাম স্ট্রং বয়, বুঝলে? আমি সব নার্ভাস হই না। সেটা তো মুখ দেখেই বোঝা যাচ্ছে। শোন, এত নার্ভাস হবি না। ফটাফট বিয়েটা করে টুকুস করে বাসর ঘরে ঢুকে যাবি। 1 বছরের মধ্যে আমাকে চাচা হবার সুযোগ করে দিবি, বুঝলি? আহনাব রাগে চোখে তাকিয়ে বলল। তুই চুপ করবি? ফালতু কথা একদম বলবি না। যা, সর এখান থেকে। অভ্র অভিমানী কণ্ঠে বলল, এখন তো আমায় ভালো লাগবে না জানি। বউ হয়েছে, এখন তোর ওই টুকু হয়নি, হবে। এখন কি আমায় ভালো লাগবে? আহনাব বিড়বিড় করে বলল। ট্রমাবাজ একটা। সিঁড়ি বেয়ে পরি সেজে নামলো আরুণিকা। একদম নীল পরি লাগছে তাকে। নীল রঙের একটা শাড়ি পরেছে। শাড়িটা ততটা ভারী না। আহনাব জানে আরুণিকা ভারী শাড়ি পরতে পারে না, তাই হালকা শাড়ি এনেছে সে। মুখে রয়েছে হালকা মেকআপের প্রলেপ। আহনাব তাকে সাজতে বারণ করেছে, তাই তো সে সাজেনি তেমন। চুলগুলো বড় বড় করে খোপা করা, তাতে জড়ানো বেলি ফুলের মালা, যেটা আহনাব তার জন্য নিয়ে এসেছে। আরুণিকা সিঁড়ি দিয়ে নিচে নামতে নামতে মিষ্টি করে হাসলো। আহনাবের হার্টবিট মিস হলো। আহনাব বুকে হাত দিয়ে শ্বাস নিল। বিড়বিড় করে বলল, মাশাআল্লাহ, কারণ নজর না লাগুক। আরুণিকা ধীর পায়ে হেঁটে আসছে। সে আহনাপের পাশে গিয়ে বসলো। আহনাপের তাকানো দেখে তার লজ্জা লাগছে। মাথাটা নিচু করলো সাথে সাথে। আহনাপ এগিয়ে গেল আরুণিকার কাছে। কাজ ঘেঁষে জিজ্ঞেস করলো, তোকে তো আমি সাজতে বারণ করলাম। একটু ধমকের সুরে আবার বলল, তবুও কেন সাজছিস? আরুণিকা অবাক হলো। অবাক কণ্ঠে জিজ্ঞেস করলো, আজকেও আপনি আমায় বকবেন আহনাব ভাই? আহনাব কপাল কুঁচকে বলল, আজকে কি বিশেষ কোনো দিন নাকি যে বকতে পারবো না? নাকি আজকে বকা মানা আছে? না না আহনাব ভাই, আজকে বকা বারণ থাকবে কেন? আপনি বকবেন, যত খুশি বকবেন, আমি কিচ্ছু মনে করব না। গুড গার্ল। আহনাব কপাল কুঁচকে বলল। কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করলো। 5 লাখ টাকা দেনমোহর ধার্য করা হয়েছে। যখন কবুল বলার সময় আসলো, আহনাব সাথে সাথেই কবুল বলল। একটুও সময় ব্যয় করলো না। মনে হলো তার কবুল না বলাতে বউ পালিয়ে যাবে। অভ্র কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, কিরে, এভাবে ট্রেনের মতো করে কবুল বলছিস কেন? তোর বউ তোরই থাকবে, আস্তে আস্তে বল, নয়তো সবাই ভাববে তুই বিয়ে করার জন্য পাগল হয়ে গিয়েছিস। আহনাব রাগে চোখে অভ্রের দিকে তাকালো। অভ্র আহনাবের তাকানো দেখে বলল, আমি কিছু বলিনি, সব আমার এই মুখ বলেছে, বিশ্বাস কর। আরণিকার কবুল বলার সময় সে আস্তে আস্তে কবুল বলল। লজ্জায় রাঙা হলো মুখ। ঠোঁটে লেপ্টে থাকা পূর্ণতার হাসি। এই দিনটার জন্য দুজনে কতদিন ধরে অপেক্ষা করছে। কত বছরের অপেক্ষার ফল আজ পূর্ণতা পেল। পূর্ণতা পেল দুজনের কপত কপতির ভালোবাসা। বৈধ সম্পর্কে আবদ্ধ হলো তারা। এতদিনের ভালোবাসা আজ বৈধতা পেল। দুটো হৃদয় হয়তো একসাথে বলছে, শুনছো তোমরা, আমরা আজ এক হয়েছি, আমরা আজ সুখী হয়েছি। চারিদিকে শুধু সুখ আর সুখ। আরণিকা চোখ বন্ধ করলো। চারিদিকে এত সুখ, সুখ কেন? আরও এত সুখী সুখী কেন? কি অদ্ভুত সুখী মনে হচ্ছে তার নিজেকে। বিয়ের পর্ব শেষ হয়েছে অনেকক্ষণ হলো। নিমন্ত্রিত আত্মীয়রা চলে গিয়েছে কিছুক্ষণ আগে। মেয়ে বিদায়ের সময় যতটা বিষাদ মেয়ের বাড়ির লোকেদের মধ্যে থাকে, তার একটুও খান বাড়ির মধ্যে নেই। মেয়ে তো আর পরের বাড়ি যাচ্ছে না, সে তো নিজের বাড়িই থাকবে। রাত প্রায় 12টা ছুঁই ছুঁই। এখনও কেউ নিজের ঘরে যায়নি। সবাই বসার ঘরেই বসে আছে। আরণিকার এসব শাড়ি পরে অসহ্য লাগছে। সে হাঁসফাঁস করছে খুব। তবে বসার ঘরে চলছে বিস্তর আলোচনা, তাই উঠে যেতে পারছে না। আজকে তাদের বিয়ের দিন। এখন আলোচনা করছে কবে তাদের অনুষ্ঠান করে বিয়ে হবে। এর কোনো মানে হয়? আহনাপের মুখটাও ফাটা বেলুনের মতন চুপসে গেল। নিজের বিয়ে করা বউয়ের সাথে একটুও কথা বলতে পারছে না বেচারা। দীর্ঘক্ষণের আলোচনা পর্যালোচনার পর
ঠিক করা হয়। আগামী 2 মাস পর তাদের আনুষ্ঠানিক বিয়ে ঠিক হলো। একসাথে দুজোড়া বিয়ে হবে সেদিন। মায়া, জুনায়েদ, আরুনিকা, আহনাব। আহনাব এতক্ষণ ধৈর্য ধরে সেখানে বসে থাকলেও আর ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সে হাই তুলতে তুলতে বলল। আমি ঘুমোতে যাব। আলতাফ বিরক্তির স্বরে বলল। তো যাও, তোমাকে কি ধরে রেখেছি নাকি? আমার বউ। আলতাফের ভ্রু দুটো গুটিয়ে এলো, বলল। এখন আরুনিকা ওই ঘরে যাবে না, আনুষ্ঠানিক বিয়ের পর একসাথে যাবে। আমি বউ ছাড়া ঘুমাবো না বাবা। বউ ছাড়া আমার ঘুম আসে না। আমার বউ আমাকে দাও। সকলে অবাক চোখে তাকালো আহনাপের দিকে। আজকেই বিয়ে করলো আর আজকেই বলছে বউ ছাড়া তার ঘুম আসে না। ভাবা যায় এগুলো? আরুনিকা তো লজ্জায় মাটির সাথে মিশে গেল। আলতাফ ধমকের স্বরে বললেন। বললাম আরও এখন ও ঘরে যাবে না, আনুষ্ঠানিক বিয়ের পরেই ও ওই ঘরে যাবে। এরকম কেন করছো বাবা? তোমার আর মায়ের বাসরের সময় আমি কি বাধা দিয়েছি নাকি? তবে তুমি কেন দিচ্ছ? আহনাপের কথাই কেসে উঠল আলতাফ। সকলে একে অপরের মুখের দিকে তাকালো। আহনাপ অবাক হয়ে বলল। আমার বউ আমার লাগবে মানে লাগবে। তুমি কি তোমার বউ ছাড়া কখনো ঘুমিয়েছ? আমি তো দেখিনি কখনো। আমার বউ যদি আমায় না দাও তবে আজ মাও তোমার সাথে থাকবে না। তোমার কেন, এবারে কারো বউ কারোর সাথে থাকবে না বলে দিলাম। আলতাফ বুঝে গেল এই ছেলের সাথে তিনি পেরে উঠবেন না। মাঝখান থেকে আজ রাতে নিজের বউকে ছাড়া ঘুমাতে হবে। মিনা, জেসমিন, আসমা আহনাপের কথা শুনে সাথে সাথে মাথাটা নিচু করে ফেলল। আলতাফ কিছু বললেন না। আহনাপ সকলের সামনে আরুনিকার হাত ধরে বলল। বউ চলো, আমার খুব ঘুম ঘুম পাচ্ছে। আরুনিকা চোখ রাঙিয়ে তাকালো। বাড়ির সকলে হতভম্ব, বিস্মিত। আরুনিকার চোখ রাঙানিকে তোয়াক্কা না করে বাড়ির সকলের দিকে তাকিয়ে মিষ্টি করে একটা হাসি উপহার দিয়ে আরুনিকাকে নিয়ে ওপরে চলে গেল। খানবাড়ির সকলে একসাথে বলে উঠল। কি নির্লজ্জ ছেলে রে বাবা। আরুনিকাকে নিয়ে ওপরে আসলো আহনাব। আরুনিকা ভ্রু কুচকে তাকালো দরজার দিকে, দেখলো দরজায় তালা ঝোলানো। আরুনিকা অবাক কণ্ঠে জিজ্ঞেস করলো। দরজায় তালা লাগানো কেন আহনাব ভাই? ভিতরে আমার মূল্যবান জিনিস আছে তাই। আরুনিকা কপাল কুচকে বলল। কি এমন মূল্যবান জিনিস আছে যার জন্য তালা দেওয়া লাগবে? আহনাব তালা খুলতে খুলতে বলল। বেশি পকর পকর করবি না, নয়তো ছাদ থেকে ফেলে দেবো কিন্তু। আরুনিকার কিছু বলল না, বাধ্য মেয়ের মতন চলে গেল আহনাপের সাথে। ঘরে ঢোকার পর চোখ ধাঁধানোর মতন উপক্রম হয়। সারা ঘরে মোমবাতির আলোয় আলোকিত। পুরো ঘর কাঁচা ফুল দিয়ে সাজানো। অনেক রকমের ফুলের সমাহার যেন এই ঘরটাতে। বিছানা জুড়ে গোলাপ ফুলের পাপড়ি দিয়ে লেখা ভালোবাসি আরু পাখি। আরুনিকা মুখে হাত দিয়ে তাকিয়ে রইল। এরকম একটা সাজানো ঘরে তার থাকার চেয়ে খুব ইচ্ছা ছিল। খুশিতে চোখ কিনারায় পানি এসে পড়ল। আহনাব আরুনিকার কাছে এগিয়ে গিয়ে বলল। পছন্দ হয়েছে আরু পাখির? আরুনিকা উপর নিচ মাথা নাড়ালো, বলল। খুব 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 পছন্দ হয়েছে। আহনাব মিষ্টি করে হেসে বলল। পৃথিবীর সব সুখ তোর পায়ের কাছে এনে দেবো আরু পাখি। তোর সব ইচ্ছে পূরণ করার দায়িত্ব আমি নেব। কোনো কষ্ট তোকে ছুঁতে দেব না। ভালোবাসা দিয়ে ভরিয়ে দেবো আমার আরু পাখিকে। আরুনিকা জড়িয়ে ধরল আহনাবকে। পরম উষ্ণতায় মুখ গুজল স্বামী নামক ভালোবাসার মানুষটির বুকে। পরম শান্তি অনুভব করলো এই বুকটায়। আহনাব মাথায় হাত বুলিয়ে বলল। যা ফ্রেশ হয়ে আয়। আরুনিকা দুদিকে মাথা নাড়ল, মানে সে যাবে না। তোর তো কষ্ট হচ্ছে আরু, ভালোবাসার জন্য সারা রাত পড়ে আছে। আরুনিকা লজ্জা পেয়ে মাথা তুলে তাকালো, সাথে সাথে দৌড়ে চলে গেল ওয়াশরুমে। আরুনিকা ওয়াশরুম থেকে ফিরে আসার পর আহনাবও চলে গেল। আহনাব ওয়াশরুম থেকে ফিরে এসে দেখলো আরুনিকা গুটিসুটি মেরে বসে আছে বিছানায়। আহনাব এগিয়ে গেল, আরুনিকার মুখটা তুলল, কপালে ভালোবাসার পরশ এঁকে দিয়ে তলিয়ে গেল ভালোবাসার সাগরে। একে অপরকে জড়িয়ে নিল পরম ভালোবাসায়। চারিদিকে অন্ধকার, দু একটা তারা দেখা যাচ্ছে রাতের আকাশে। চাঁদের আলোও আজ পড়ছে না ধরনীর বুকে। অভ্র একের পর এক সিগারেট জ্বালানো শুরু করলো। বুকের ভেতরটা পুড়ে যাচ্ছে তার, অদ্ভুত রকমের জ্বালা পোড়া করছে। সারাদিন হাসি খুশি থাকার অভিনয় করতে করতে সে ভীষণ ক্লান্ত। এই তো কিছুক্ষণ আগে যখন আহনাব আরুনিকাকে নিয়ে ঘরে গেল, তার চোখে জ্বালা পোড়া শুরু করলো। বুকের ভিতর হঠাৎ করে তীব্র ব্যথা অনুভব করলো। দ্রুত পায়ে সেখান থেকে চলে আসলো অভ্র। এই কষ্টটাকে তো কাউকে দেখানো যাবে না, কাউকে না।
অভ্র শ্বাস নিল। সিগারেটের শেষ অংশটা পায়ের নিচে পিষে ফেলল। চাঁদের দিকে তাকিয়ে হাজারো অভিযোগ করলো পুরুষ মানুষদের নাকি কাঁদতে নেই। তার জলজ্যান্ত প্রমাণ অভ্র। কত কষ্টের মাঝেও তার চোখ দিয়ে এক ফোঁটা পানিও বের হয়নি। আপনার কি মন খারাপ অব্র ভাইয়া? মেয়েলি কণ্ঠে অভ্র কেঁপে ওঠে। এত রাতে কে আসলো এখানে? অভ্র মুখটাকে স্বাভাবিক করে পেছনে ফিরে তাকালো। পিছনে দেখতে পেল আয়েশা দাঁড়িয়ে আছে। অভ্র বলল, আমার কেন মন খারাপ হবে? কেন মিথ্যে বলছেন অব্র ভাইয়া? আমি জানি আপনার কিছু একটা হয়েছে। সকাল থেকে আপনার মন খারাপ, আমাকে কি বলা যায় না? অভ্র শ্বাস নিল। আয়েশাকে বলল, শুনবে একটা ব্যর্থ প্রেমের গল্প, একটা না পাওয়া মানুষের গল্প, শুনবে একটা প্রেমিক পুরুষের হাহাকার। আয়েশা কিছু বলল না। অভ্র বলা শুরু করলো, তাহলে শোনো, সেদিন ছিল বসন্তকাল, চারদিক ফুলে ফুলে সেজে উঠেছে। আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, বেকার ছিলাম তখন, ভবঘুরে টাইপ ছিলাম। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে এক ঝাঁক পাখির কিচিমিচি শব্দ শুনতে পেলাম। তাদের কিচিমিচি শব্দে আমি খুব বিরক্ত হয়ে তাদের দিকে তাকালাম। আমার চোখ আটকে গেল নীল রঙের একটা পাখির দিকে। তার চঞ্চল চোখের দিকে তাকিয়ে রইলাম নির্মিষেই। তার খিলখিল শব্দে আমার বুকের ভিতর অদ্ভুত রকমের ভালো লাগা শুরু হলো। তার খোলা চুলের প্রেমে পড়ে গেলাম তৎক্ষণাৎ। সপ্তদোষী কিশোরীর প্রেমে পড়লাম আমি। তারপর থেকে রোজ তার পিছু নিতাম, দূর থেকে তাকে নজরে রাখতাম। পাখিটা বুঝতেই পারতো না, কিন্তু হঠাৎ একদিন পাখিটা হারিয়ে যায়। আমি অনেক খুঁজি কিন্তু পাই না তাকে। জানো পাখিটার কি নাম রেখেছিলাম আমি? নীলাবতী, আমার নীলাবতী। তারপর হঠাৎ একদিন তার দেখা পাই। ততদিনে পাখিটা অন্যের আকাশে উড়ছে, যে আকাশে তার জন্য কোনো বিপদ ছিল না। মুক্ত পাখির মতো সে উড়ে বেরিয়েছে সেই আকাশে। আমি জানতাম সেই আকাশে আমার পাখিটা উড়তে পারবে, মুক্ত পাখির মতো ভালো থাকবে আমার পাখিটা। তাই তো নীরবে দূরে সরে গেলাম। কিন্তু আজ কেন এত কষ্ট হচ্ছে আমার? খুব কষ্ট হচ্ছে জানো আয়েশা। বুকের বাঁ পাশে হাত রেখে বলল, এই যে এখানে ভীষণ রকম কষ্ট হচ্ছে, জ্বলে যাচ্ছে খুব। আয়েশার চোখ দুটো ভিজে উঠল। নিজের ভালোবাসার মানুষটার মুখে অন্য মেয়ের নাম শুনেও তার ভীষণ কষ্ট হচ্ছে। আয়েশা অভ্রের হাত দুটো ধরে বলল, আমি আপনার এই জ্বালা পোড়ার ওষুধ হয়ে আসতে চাই। হয়তো আপনার নীলাবতীকে ভুলিয়ে দিতে পারবো না, তবে আপনার মনে আমি আমার জায়গা করে নিতে পারবো। আমাকে কি একটা সুযোগ দেবেন? অভ্র আয়েশার হাতটা সরিয়ে নিয়ে বলল, কি বলছো আয়েশা এসব? তোমার মাথা ঠিক আছে তো? আমি আমার নীলাবতীকে ভুলতে পারবো না, কিছুতেই না। আয়েশা দৃঢ় কণ্ঠে বলল, একদিন আমি ঠিক আপনার মনে জায়গা করে নেব। আপনার নীলাবতীকে ভোলা লাগবে না, আমি আমার মতো করে আপনার মনে জায়গা করে নেব। 2 বছর পর কেটে গেল 2 বছর। এখন আরুণিকা আর আহনাপের মধ্যে খুনসুটি হয়। এখন আর আরুণিকা আহনাপকে ভয় পায় না, তবে সম্মান করে খুব। এতদিনে বদলে গেছে অনেক কিছুই। শোনা যাচ্ছে রিমি নাকি নাইমকে বিয়ে করেছে। নিজের ভুলগুলো সে বুঝতে পেরেছে। নাইমের কাছে চলে গিয়েছিল সে। এই তো গেল বছরই তাদের বিয়ে হয়েছে। রিমি নিজে এসে আহনাপদের দাওয়াত দিয়েছে। বারবার ক্ষমা চাইছে আহনাপ আর আরুণিকার কাছে। তারাও ক্ষমা করে দিয়েছিল রিমিকে। রিমির বিয়েতে গিয়েছে সকলে। অতীত ভুলে গিয়েছে তারা। কেউ যদি মন থেকে ক্ষমা চায় তাকে ক্ষমা করতে হয়। জুনায়েদ আর মায়ার একটা মেয়ে হয়েছে, খুব আদুরে। মেয়েকে নিয়ে হেসে খেলে দিন যাচ্ছে তাদের। আজ অভ্র আর আয়েশার বিয়ে। অভ্রের মনে নিজের জায়গা করতে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে তাকে। ধৈর্যের ফল মিষ্টি হয়। এতদিনের অপেক্ষার পর সে তার ভালোবাসাকে পেয়েছে। এই তো কিছুক্ষণ আগে তাদের বিদায় হয়েছে। খানবাড়ির সকলে মনমরা হয়ে বসে আছে। বাড়ির মেয়ে আজ চলে গেল শ্বশুরবাড়ি। তাদের খুব কষ্ট হচ্ছে। বধূ বেশে বসে আছে আয়েশা। খুব নার্ভাস লাগছে তার। ভিতরে ভিতরে খুব ভয় করছে। অভ্র ঘরের ভিতরে আসলো। ক্লান্ত শরীরটা নিয়ে আয়েশার দিকে এগিয়ে গেল। আয়েশার কাছে গিয়ে সে মিষ্টি করে হাসলো। হঠাৎ তার খুব খারাপ লাগা শুরু করলো। আয়েশাকে এতদিন অনেক কষ্ট দিয়েছে। অভ্র আয়েশার পাশে বসে মুখটা কালো করে বলল, সরি। আয়েশা অবাক কণ্ঠে বলল, সরি কেন? এতদিন তোমাকে অনেক কষ্ট দিয়েছি, আমাকে ক্ষমা করো প্লিজ আয়েশা। ক্ষমা করতে পারি একটা শর্তে। আমাকে প্রতিদিন আপনার বুকে মাথা গুছিয়ে ঘুমাতে দেবেন। না করতে পারবেন না? অভ্র মুচকি সে হ্যাঁ বলল। আয়েশাকে জড়িয়ে নিল নিজের বুকের মাঝে। ভালোবাসার সাগরে ডুব দিল তারা। মুহূর্তের মধ্যে হারিয়ে গেল অন্য কোনো জগতে।
মায়া মুখ কালো করে বসে আছে বিছানায়। তার মেয়েটা খুব ফাজিল হয়েছে। মেয়ের জ্বালায় সে মরে যাচ্ছে। কোনো মতে না পেরে নিজের শাশুড়িকে ডেকে এনেছে কিছুক্ষণ আগেই। তারপর মেয়েকে তার হাতে ধরিয়ে দিল। মেয়েটা দাদি বলতে পাগল। দাদির কোলে গিয়ে খিলখিল করে হাসতে লাগলো। জুনায়েদ ফ্রেশ হয়ে বের হলো। মায়ারও কালো মুখটা দেখে জিজ্ঞেস করলো, কি হয়েছে মায়া? কি আর হবে, তোমার ফাজিল মেয়ে জ্বালায় শান্তি আছে? মেয়েটা কই? আমার কাছে। জুনায়েদ এগিয়ে যেতে যেতে বলল, তাহলে তো ভালোই হলো। মেয়ের জ্বালায় একটু বউয়ের সাথে রোম্যান্স করতে পারি না, আজকে মন মতো রোম্যান্স করব। একদম আমার কাছে আসবে না বলে দিলাম। কে শোনে কার কথা? জুনায়েদ ডুব দিল মায়াতে। মায়াতে হারিয়ে গেল সাথে সাথেই। ব্যালকনির রেলিং ঘেঁষে দাঁড়িয়ে আছে আহনাব। চাঁদের আলো পড়ছে ধরনের বুকে। চাঁদের আলোয় আলোকিত হয়েছে চারিদিক। মনটা ভীষণ রকম খারাপ। কাজের ব্যস্ততায় আরণ্যিকাকে ঠিকমতো সময় দিতে পারছে না। তবে এই নিয়ে কোনো অভিযোগ করেনি আরণ্যিকা। আরণ্যিকা বুঝদার মেয়ে। অভিযোগ না করলেও তার যে মন খারাপ হয় সেটা আহনাব বুঝতে পারে। কিন্তু কিছু করার নেই। আরণ্যিকা ধীর পায়ে আহনাবের কাছে গিয়ে বলল, কি দেখছেন? রাতের আকাশের চাঁদ দেখছি। আরণ্যিকা হাসলো সামান্য। তার হাসিতে মুখরিত হলো চারিপাশ। আহনাব তাকিয়ে রইল আরণ্যিকার দিকে। তার দৃষ্টিতে মুগ্ধতা। মেয়েটাকে দিন দিন আরও বেশি মায়াবী লাগছে। রাতের আকাশে চাঁদ বেশি সুন্দর নাকি আমি বেশি সুন্দর? হুম হুম। আহনাব ঘুরে আকাশের দিকে তাকিয়ে বলল, এই যে আমার পাশের চাঁদটা বেশি সুন্দর। আকাশের চাঁদের হয়তো কলঙ্ক আছে, তবে আমার এই চাঁদের কোনো কলঙ্ক নেই। এই চাঁদটা আমার একমাত্র ব্যক্তিগত চাঁদ। আরণ্যিকা খিলখিল করে হেসে উঠল। আহনাব ঘুরে তাকিয়ে বলল, তার হাসিটা এত সুন্দর না হলেও পারতাম। প্রেমিক পুরুষের বুকের ভেতর ঝড়ের সৃষ্টি না করলেও পারতাম। আমি নামক মানুষটা তার প্রেমী এত পাগল না হলেও পারতাম। ভালোবাসা নামক অসুখটা না হলেও পারত। আরণ্যিকা মাথা গুজল ভালোবাসার মানুষটার বুকে। ইঁদুর ছানার মতন পড়ে রইল আহনাবের বুকে। পরম আবেশে চোখ বুঝল। ঠোঁটের কোণে মিষ্টি হাসি টেনে বলল, আপনি আমার সুখ, আপনি আমার প্রিয় অসুখ।